আসসালামু আলাইকুম। কর্মমুখী রসায়নের আজ এমসিকিউ ক্লাস। অলরেডি সিকিউ ক্লাসটা আমরা নিয়ে নিয়েছি। কর্মমুখী রসায়ন থেকে কি কি আসবে তার একটা ইয়েও দিয়ে দিয়েছি। ক খ দাগের একটা সাজেশন তোমাদের অলরেডি প্রোভাইড করা হয়েছে। আমরা সাজেশনটা আজকের ক্লাসে আরেকটু দেখাই দিই। এই যে কর্মমুখী রসায়ন চ্যাপ্টার 5 সিকিউ সাজেশন, এর নিচে আমি এখানে আর একটা প্রশ্ন একটু অ্যাড করতে বলছিলাম যে এই প্রশ্নটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানো যে কি মেসেজ দিচ্ছি। হ্যাঁ, এই দুইটাই ক্লাসেই শেষ, আজকের ক্লাসে এই চ্যাপ্টার শেষ। এখন দেখো, চ্যাপ্টার 5 এর সিকিউ সাজেশন যদি বলো তো এই সিকিউ সাজেশন আমি 4টা প্রশ্ন দিয়েছি এখানে। সিকোয়েন্সটা একটু ঠিক করে দিব, এটা একটু আমি ঠিক করে নিই। চ্যাপ্টার 5 এর সিকিউ সাজেশনটা 5টা প্রশ্ন এখানে। আখ, খেজুরের রস, শুক্র বা চিনি থেকে ভিনেগার উৎপাদন পদ্ধতি সমীকরণ সহ এটার উপরে ক্লাস নেওয়া হয়েছে। 2 নম্বর পরে ছিল আলু বা স্টার্চ থেকে মল্ট ভিনেগার উৎপাদন পদ্ধতি। আলু থেকে যখন বলে তখন একটু বিক্রিয়াটা স্টার্চ থেকে দিতে হয়, এটা গত ক্লাসে দেখাইছিলাম। এটা আসছিল 22 সালে, 23 সালে কোথাও আসে নাই। ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশল খুব ইম্পর্টেন্ট, মানে 1 আর 2 থেকে প্রশ্ন আসার পসিবিলিটি 99.99% যদি বলা যায়। আর ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের গুরুত্ব ও কৌশল, গুরুত্ব বললে 2টা পয়েন্ট এক্সট্রা লিখতে হয়। শাকসবজি সংরক্ষণে আর ফলমূল সংরক্ষণে বলে 2টা পয়েন্ট এক্সট্রা লিখতে হয়। আর খাদ্য সংরক্ষক হিসেবে তুলনা, সোডিয়াম ক্লোরাইড কিভাবে খাদ্য সংরক্ষণ করে আর ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে। খাদ্য সংরক্ষণ হিসেবে চিনি ও ভিনেগারের কৌশল তুলনা করো, আর খাদ্য নিরাপত্তায় রসায়নের গুরুত্ব আলোচনা করো। খাদ্য নিরাপত্তা কি? এই যে 5 নম্বর প্রশ্নটা কিভাবে হবে আজকের ক্লাসের শুরুতে আমরা বলবো একটু যে খাদ্য নিরাপত্তা বলে বইয়ের শুরুতেই একটা পয়েন্ট আছে এই খাদ্য নিরাপত্তায়। তো ওই পয়েন্টটা ওইখান থেকে লিখে দিলে হয়ে যাবে। এই প্রশ্নটা আসার পসিবিলিটি কম, কারণ এটা হলো আর্টসের প্রশ্ন। আর্টসের প্রশ্ন কেন? কারণ পুরাটাই বর্ণনা দিয়ে লিখতে হবে। তো যেহেতু সিলেবাসে আছে এই জন্য এটা আমি সিলেবাস থেকে দিয়ে দিয়েছি, কারণ এটা দিতেও পারে 2 একটা বোর্ড, এটা পড়ে যেতে হবে। কর্মমুখী রসায়নে ক দাগের প্রশ্ন, মল্ট ভিনেগার কি? ভিনেগার কি? দুইটা কিন্তু আলাদা জিনিস। এই যে মল্ট ভিনেগার আর ভিনেগার, মল্ট ভিনেগার বললে তার মধ্যে মল্ট কটাতে ইনক্লুড করতে হবে, মল্ট কি তারপরে ভিনেগার, দুইটা একসাথে বলতে হবে। আর ভিনেগার কি সেটা ইথানোয়িক অ্যাসিডে 6 থেকে 10% জলীয় দ্রবণ। অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে? অ্যান্টি মাইক্রোবিয়াল কি? কিলেটিং এজেন্ট কি? আজকে এই যে আমরা এমসিকিউ ক্লাস নিব, এই এমসিকিউ ক্লাসের মধ্যে এই টপিক গুলো কিন্তু হয়ে যাবে, মানে টপিক গুলো তোমরা বুঝতে পারবা এমসিকিউ ক্লাস নিলে। আচ্ছা, এরপরে কর্মমুখী রসায়নের এটা হলো খ দাগের প্রশ্ন, মানে অনুসন্ধান, অনুসন্ধান হয়ে গেছে, অনুধাবন হবে। একটু ওয়েট, একটু এডিট করে দিই। এটা হবে অনুধাবন। ঠিক আছে, এই জায়গাটায় অনুধাবন হবে, অনুসন্ধান হয়ে গেছে। আমি এখনো সবটা এডিট করতে পারি নাই, এডিট করে তোমাদের একটা ফাইনাল কপি সাপোর্ট দিয়ে দিবে কয়েকদিনের মধ্যে। ওকে, এটা হলো অনুধাবন প্রশ্ন। অনুধাবন প্রশ্ন এরকম 12-13টা, 12টার মতো দিয়েছে। এই অনুধাবন প্রশ্নগুলো যদি পড়ো আশা করা যায় এর বাইরে প্রশ্ন আসবে না। ঠিক আছে, এই 12টা, 13টা, 25টা ক খ, 5টা সিকিউ, একটা সেট সিকিউ থাকবে, 2-3টা ক খ থাকতে পারে, মানে মিনিমাম 3 মার্ক ধরে রাখতে পারো ক খ থেকে থাকবে এখান থেকে। আর এই চ্যাপ্টার থেকে 2টা এমসিকিউ আসতে পারে। তো এই এমসিকিউটা কি হতে পারে, সেই এমসিকিউ এর উপরে আজকে আমাদের ক্লাস। তবে এমসিকিউ ক্লাস করলে তোমাদের অবশ্যই এই ক খ দাগের যেগুলো বোঝো না এগুলো তোমাদের হয়ে যাবে। তো আমরা এমসিকিউ ক্লাস শুরু করব আজকে। এমসিকিউ ক্লাস শুরু করলাম। প্রথমে আসি যে খাদ্য নিরাপত্তা কি, তোমাদের একটা সাপ দিয়ে দিয়েছিলাম আমি। এই হলো দাগানো বইয়ের কপি একটা, যদিও মেডিকেল ভর্তি পরীক্ষার সময় এটা আমি প্রোভাইড করি। এই ভর্তি পরীক্ষার সময় এটা কাজে লাগে, তো আপাতত এই চ্যাপ্টার পড়ার জন্য আমাদের এটা কাজে লাগে। এই যে এমসিকিউ পড়ার সময় দেখো, প্রথমে আমি যদি বলি খাদ্য নিরাপত্তা কাকে বলে, তার সংজ্ঞাটা কিন্তু এখানে আছে। এই যে খাদ্য নিরাপত্তা, বছরের সব সময় নাগরিক
সব নাগরিককে সুস্থ কর্মক্ষম জীবন, আরে আমার সামনে বর্ডার পড়ছে, ওইটা একটু, বছরের সবসময় সব নাগরিকের সুস্থ কর্মক্ষম জীবন ধারণের জন্য পরিমাণে পর্যাপ্ত স্বাস্থ্য বিধিগত নিরাপদ সঠিক পুষ্টিমানের যেমন পুষ্টিমানের খাদ্য যোগান ও সরবরাহের নিশ্চয়তার ব্যবস্থা করাকে খাদ্য নিরাপত্তা বলে। এই খাদ্য নিরাপত্তা দেখো, আমি ক দাগের প্রশ্ন আছে, এই খাদ্য নিরাপত্তার সংজ্ঞাটা এখান থেকে লিখতে হবে। এরপরে হলো খাদ্য নিরাপত্তার তিনটা ভিত্তি। খাদ্য নিরাপত্তার তিনটি ভিত্তি লেখো, খ দাগেও কিন্তু ইম্পর্টেন্ট। তো খাদ্য নিরাপত্তার ভিত্তি কোনটি নয়, এই তিনটি কিন্তু এমসিকিউ তে আসতে পারে। তো খাদ্য নিরাপত্তার তিনটি ভিত্তি কি? পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি মানে ফুড অ্যাবিলিটি, ফুড অ্যাক্সেস, ফুড ইউজ। মানে এটা ইংলিশ টার্মটা কিন্তু খুব ভালো মনে থাকে বাংলার থেকে, অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেস আর ইউজ। তো আমি আগে ইংলিশ টার্মটা লিখবা, তার পাশে বাংলাটা লিখবা, তাহলে দেখবা এটা মনে থাকবে। অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেস আর হলো ইউজ, খাদ্য নিরাপত্তার তিনটা ভিত্তি। এরপরে নাইট্রোজেন ঘটিত সার, এই সারগুলো এখানে দাগ দেওয়া আছে, আমি লিখে দিচ্ছি, যদিও নোট করে করে পড়ানোই বেটার হবে। এখান থেকে এভাবে দেখাই দিলে হয়তো, আচ্ছা একটু আগে পুরো নোটটা দাগানো বইটা আমি একটু দেখাই দিয়ে আসি সবাই, তারপর আমি নোট করে দিচ্ছি যে আসলে কি কি পড়তে হয়, এখান থেকে কি কি নোট করতে হবে। আমি নোট করে দিব, যদিও এমসিকিউটা আমাদের সিলেবাসটা খুব ছোট, সেই অনুযায়ী যদি আমি বলে দিই যে কোন জায়গাগুলো পড়তে হবে, সেই জায়গাগুলো আগে একটু আমি ইয়ে করে দিই, তারপর নোট করে দিচ্ছি। প্রথমে যেটা বললাম যে খাদ্য নিরাপত্তা তিনটা ভিত্তি, কি তিনটা ভিত্তি অবশ্যই মুখস্থ রাখতে হবে। একটা হলো ফুড অ্যাভেলেবিলিটি, ফুড অ্যাক্সেস আর হলো ফুড ইউজ। খাদ্য প্রাপ্তি, খাদ্য গ্রহণের সামর্থ্য, আর তিন নাম্বার হলো ফুড ইউজ, এই খাদ্য সঠিক ব্যবহার। এরপরে নাইট্রোজেন ঘটিত সার, নাইট্রোজেনের উৎস আছে এমন সারের নাম। ইউরিয়াতে নাইট্রোজেন আছে, অ্যামোনিয়াম নাইট্রেটে নাইট্রোজেন আছে, আর অ্যামোনিয়াম সালফেটের মধ্যে নাইট্রোজেন আছে। তো ফসফরাস যুক্ত সার কোনটা? টিএসপি। এই টিএসপি সংকেত কি? ক্যালসিয়াম হাইড্রোজেন ফসফেট টু। তারপর ডায়ামিনিয়াম ফসফেট, ড্যাপ সারের সংকেত কি? এই যে এই জিনিসগুলো আমাদের এখান থেকে জানতে হবে। পরের পেজে চলে যাচ্ছি আমরা। পটাশিয়াম যুক্ত, দেখো, পটাশিয়াম যুক্ত সার, এই যে পটাশিয়াম যুক্ত সার, মিউরেট অফ পটাশ, কেসিএল, পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম উদ্ভিদের কি কাজে ব্যবহৃত হয়? ফুল ফলে ধারণের সহায়ক। এটুকু আমাদের জানতে হবে। আচ্ছা, এরপরে আসি যে খাদ্য নষ্ট হওয়ার কারণ, যদি এর পরের পেজে খুব ভালো করে দেয়া আছে, এখানে অল্প দেয়া। জীবাণু দ্বারা বা ছত্রাক দ্বারা খাদ্য যদি আক্রান্ত হয়, পরিবেশের বাতাসে আর্দ্রতা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার এই আর্দ্রতা থাকার কারণে সেখানে ব্যাকটেরিয়া ভাইরাস জন্মাইতে পারে খুব ভালোভাবে। তো এই খাদ্য নষ্টের কারণ ওই পেজেও আছে। টক্সিন কাকে বলে? এটা একটা কদাগের প্রশ্ন, যে টক্সিন কি। দেখো, এই যে আমরা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো যে আছে, এগুলো থাকার কারণে খাদ্য কেন আসলে নষ্ট হয়ে যায়, বা এগুলো খাদ্যতে যদি থাকে তাহলে আমরা কেন খাইলে অসুস্থ হয়ে পড়ি? এর কারণ হলো এই ব্যাকটেরিয়া বা ছত্রাক, এরা তো জীবাণু খাইছেই, খাওয়ার পরে এদের শরীর থেকে এক ধরনের এনজাইম মানে প্রোটিন জাতীয় এনজাইম নিঃসৃত হয়, যে এনজাইমটা হলো আমাদের জন্য ক্ষতিকারক। এখন এই এনজাইম যেই তারা নিঃসৃত করে, তখন ওই খাদ্য পচে যায়, আর ওই খাদ্য যদি তখন আমরা খাই, তখন আমরা অসুস্থ হয়ে পড়ি। তো এই এনজাইমটা এক ধরনের বিষাক্ত জিনিস, এটাকেই বলতেছে হলো টক্সিন। তাহলে টক্সিন কাকে বলে, এখান থেকে সংজ্ঞাটা অবশ্যই নোট করবা, কারণ সংজ্ঞাটা কিন্তু তোমাদের ক দাগে আষ্টার মতো। বাতাসের তাপমাত্রা আর্দ্রতার পরিবর্তনে যেসব ক্ষতিকর জীবাণু ছত্রাকের বৃদ্ধি ঘটে, এদের দেহত্বকে থেকে নিঃসৃত উৎসেচকের পরিমাণে বৃদ্ধি ঘটে। এই উৎসেচক থাকে এক ধরনের বিষাক্ত উপাদান, এই বিষাক্ত উপাদানগুলোকে টক্সিন বলে। তো এই টক্সিনের সংজ্ঞাটা এখান থেকে নোট করবা। খাদ্য টক্সিন মিশ্রিত হওয়াকে ফুড পয়জনিং বলে। যদি তোমাদের বলে ফুড পয়জনিং কি, তাহলে কিন্তু অবশ্যই টক্সিনের সংজ্ঞা দিয়ে এসে তারপর ফুড পয়জনিং সংজ্ঞা দিতে হবে, দুইটা কিন্তু একসাথে। আচ্ছা, দই তৈরিতে যে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়, কিছু আছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, কিছু আছে তোমার হলো উপকারী ব্যাকটেরিয়া। এখন দইয়ে যে ব্যাকটেরিয়াটা থাকে, ওই ব্যাকটেরিয়াটা যে এনজাইমটা তৈরি করে, এই এনজাইমটা হলো আমাদের খাদ্যে পরিপাকে সাহায্য করে। এই জন্য দইয়ের যে ব্যাকটেরিয়া বললা, যে দইয়ের যে ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়া যে এনজাইম নিঃসৃত করবে, ওই এনজাইমটা আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করার জন্য দই হলো খাদ্য হিসেবে উপাদেয়।
আচ্ছা, এটাই। কিছু ব্যাকটেরিয়া থাকবে উপকারী, যেমন আমাদের শরীরের ভেতরে যদি যাও হাজার হাজার ব্যাকটেরিয়া, মানে পাকস্থলীতে হাজার হাজার ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া কিন্তু খাদ্যে কি করতে পারে, খাদ্য এতে সাহায্য করে, মানে খাদ্য হজমে সাহায্য করে। তো এগুলো হলো উপকারী ব্যাকটেরিয়া। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি যে ক্যালসিয়াম কার্বাইড, গোড়া ফরমালিন রোধক। আচ্ছা, এই যে ফলমূল, মাছ ইত্যাদি পচনশীল, কি কি দিয়ে পচানোর হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে, যে ফরমালিন, এটা এমনি একটা লাইন জানো সবাই, ততটা ইম্পর্টেন্ট না। আমরা পরে চলে যাই পরের পেজে। এই পেজে এসে প্রিজারভেটিভ কি, একটা ক দাগের সংজ্ঞা আছে, দেখো প্রিজারভেটিভ কাকে বলে, তার একটা সংজ্ঞা দেয়া আছে, একটু পরে আসি না, তার আগে আসো, যে খাদ্য নষ্ট হওয়ার কারণগুলো কি কি। খ দাগের একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই যে খাদ্য নষ্ট হওয়ার কারণগুলো, এটা দাগ দিয়ে অবশ্যই এখান থেকে নোট করে ফেলবা। এই যে খাদ্য নষ্ট হওয়ার কারণ: জীবাণু, ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস দ্বারা পচন। দুই নম্বর হলো এনজাইম বা উৎসেচকের প্রভাবে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তুর রাসায়নিক জারণ বা বিয়োজন। ধাতব আয়নের প্রভাবে তৈল বা চর্বি জাতীয় খাদ্যবস্তুর জারণ বা বিয়োজন। তো এই যে খাদ্যের নষ্ট হওয়ার কারণ কয়টি, তিনটি দেয়া আছে। এই কয়টি এটা আসবে না কখনো, খাদ্য নষ্ট হওয়ার কারণ যে তিনটা, এই তিনটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, খ দাগের প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট। এবার আসো যে এই যে ট্রেস এলিমেন্ট কি কি। ট্রেস এলিমেন্ট হলো অবস্থানন্তর ধাতুর আয়নগুলো, কারণ আয়রন, আয়রন 3+, কপার 3+। এই যে ট্রেস এলিমেন্ট, এগুলো আসলে খাদ্যকে জারণে কিভাবে সাহায্য করে দেখো। এই যে আয়নগুলো আছে, এই আয়নগুলোর কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে। আমরা জানি যে ফাঁকা যদি ডি অরবিটাল থাকে, এরকম ফাঁকা যদি ডি অরবিটাল থাকে, তো এই ফাঁকা ডি অরবিটাল যুক্ত আয়নগুলো কি করে, এরা হলো তোমার প্রভাবক হিসেবে কাজ করে। কিভাবে প্রভাবক হিসেবে কাজ করে, এই ডি এর মধ্যে কি হয়, এগুলো একটা একটা ঘর, এই ঘরের মধ্যে কপতি যেমন, কবুতর কবুতর যেমন কি থাকে, একটা ঘরের মধ্যে দিলে তারা জোটবদ্ধ হয়। এই ডি ব্লক মৌলগুলোর অবস্থান্তর আয়নগুলো কি করে, এই ঘরের মধ্যে বিক্রিয়ক অণুগুলোকে একসাথে দিয়ে তাদের মধ্যে বিক্রিয়া ঘটাইতে সাহায্য করে। এই যে অক্সিজেন, এই অক্সিজেনের সাথে খাদ্যবস্তু যে সহজে জারণ ঘটানোর জন্য এই ফাঁকা ডি অরবিটালটাই দেয়। এই ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে খাদ্য সহজে পচে যায়। এই ট্রেস এলিমেন্ট কাদের, এখান থেকে এমসিকিউ যদি আসে, তো এমসিকিউটা আসবে কি, যে নিচের কোনটি ট্রেস এলিমেন্ট। ট্রেস এলিমেন্টের আয়নগুলো ইম্পর্টেন্ট, Fe2+, Fe3+, অবশ্যই অবস্থান্তর মৌলের আয়নগুলো হবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি যে খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভ কাকে বলে। তো এই সংজ্ঞাটা এখান থেকে নোট করবে, সংজ্ঞাটা কিন্তু কদাগের প্রশ্ন হিসেবে আসে। যেসব রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে খাদ্যবস্তুর সাথে মিশিয়ে খাদ্যবস্তুকে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া আক্রমণ অথবা খাদ্যবস্তুর এনজাইমের প্রভাবে পচন রোধ করা যায়, সেসব পদার্থকে ফুড প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষক বলে। And খাদ্য সংরক্ষক কয়েক প্রকার আছে। খাদ্য সংরক্ষক দেখো দুই প্রকার মূলত, একটা হলো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, আর একটা হলো কৃত্রিম। প্রাকৃতিক গুলো কোন তিনটা, সেটার এক্সাম্পল নিচে দেওয়া আছে, দেখো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। আচ্ছা, এটা একটু বলি, এডব্লিউ কি জিনিস, যদি আমি এটা লিখে দেখাবো। এডব্লিউ, এডব্লিউ হলো মূলত পানি সক্রিয়তা, মানে একটা খাদ্যে কতটুকু পানি আছে সেটা বোঝা যায় এডব্লিউর ভ্যালু থেকে। এডব্লিউ হলো একটা অনুপাত, আমি লিখে দিব যদিও, এর মান 0 থেকে 1-এর মধ্যে হয়। পানি বাষ্পবিহীন সম্পূর্ণ, আচ্ছা, এটা আমি যদিও লিখে দিব পরে, দেখো এখানে না, ওটা না, এই যে সংজ্ঞাটা এখানে, যদি এটা পড়া লাগবে না, মানে এটা জানলেই চলে। নির্দিষ্ট তাপমাত্রায় খাদ্যবস্তু থেকে পানীয় জলীয় বাষ্পের পরিমাণ ও খাদ্যবস্তুর চারপাশের পরিবেশে থাকা জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতকে, মানে খাদ্যবস্তুতে কতটুকু জলীয় বাষ্প আছে আর পরিবেশে কতটুকু জলীয় বাষ্প আছে, এটার অনুপাত, এটা হলো অনুপাত। ঠিক আছে, খাদ্যবস্তুতে থাকা জলীয় বাষ্পের পরিমাণ আর খাদ্যবস্তুর বাইরে চারপাশের পরিবেশে থাকা জলীয় বাষ্পের অনুপাত। চারপাশের পরিবেশে যেহেতু জলীয় বাষ্প বেশি থাকবে খাদ্যবস্তুর থেকে, এই জন্য এর মানটা সবসময় 0 থেকে 1-এর মধ্যে হবে। এখন এই এডব্লিউর ভ্যালু কত হলে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য সহায়ক, ছত্রাক বৃদ্ধির জন্য সহায়ক, এটার জন্য কতগুলো মান আছে দেখো। এক নম্বরে দেয়া যে এডব্লিউ যদি 0 ধরা হয়, এতে কোনো ধরনের ব্যাকটেরিয়া ছত্রাক জন্মাইতে পারে না। এডব্লিউ 0 মানে ওর মধ্যে কোনো পানি নাই, একেবারেই শুষ্ক।
আচ্ছা, 2 নম্বর পয়েন্টে এখানে খাদ্যবস্তুর ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য এডব্লিউর ভ্যালু 0.90 প্রয়োজন, অর্থাৎ ব্যাকটেরিয়া যদি জন্মাইতে হয় সেই খাদ্যবস্তুতে একের মধ্যে 0.9 মানে অনেক বেশি পরিমাণে পানি থাকতে হবে। ইট জন্মানোর জন্য 0.88, ছত্রাক জন্মানোর জন্য 0.80। তাহলে ব্যাকটেরিয়ার জন্য 90, ইস্ট জন্মানোর জন্য 0.88, আর ছত্রাক জন্মানোর জন্য 0.80 এর বেশি থাকতে হবে। আর কোটাজাতকরণ আমাদের সিলেবাসে নাই, তো কোটাজাতকরণের জন্য এডব্লিউ এর মান 0.6 এর কম রাখা হয়। দেখো 0.6 এর কম যদি রাখা হয় তাহলে ব্যাকটেরিয়াও জন্মাইতে পারবে না, ছত্রাকও জন্মাইতে পারবে না, ইস্টও জন্মাইতে পারবে না। তো এডব্লিউ কি জিনিস? এডব্লিউ হলো একটা খাদ্যতে ও খাদ্যতে কতটুকু পানি আছে, আর ওই খাদ্যটা যে পরিবেশে রাখা আছে তার সেইখানে জলীয় বাষ্পের পরিমাণ, এই দুটার অনুপাত। তো এই এডব্লিউর ভ্যালু থেকে বা এডব্লিউর মান থেকে খাদ্যটা ঠিক থাকবে কিনা সেটা আমরা ডিফাইন করতে পারি। পরের এতে চলে যাচ্ছি। মেডিকেলের স্টাইলে ক্লাস হয়ে যাচ্ছে, বুঝছো? যদিও আমি নোট করে দিচ্ছি সব জিনিসগুলো একটু পরেই। এরপরে দেখো, কেস হার্ডেনিং কাকে বলে? তোমাদের বলছিলাম যে সংজ্ঞা, কেস হার্ডেনিং কিন্তু খদাগে, এই যে এতে কদাগের আছে যে কেস হার্ডেনিং। দেখো, কেস হার্ডেনিং হলো প্রখর সূর্য তাপে আমরা একটা খাদ্যবস্তুকে শুকাই ফেলবো। আর খাদ্যবস্তু যদি শুকানো হয় তো ওই খাদ্যবস্তুর উপরিভাগ মানে বহিতক যেটা, খাদ্যের আবরণ যেটা, ওই আবরণটা কি হয়ে যাবে? শক্ত হয়ে যাবে। মানে ওটার মধ্যে আর তেমন পানি থাকবে না। And যেহেতু খাদ্যের আবরণটা উপরের স্তরটা খুবই শুষ্ক, এর গায়ে যদি কোনো ছত্রাক ব্যাকটেরিয়া বসে তাহলে সে কিন্তু এখানে জলজ পরিবেশ পাবে না বলে সে আর বংশ বিস্তার করতে পারবে না, বা ভেতরে ঢুকতেও পারবে না, ভেতরে প্রবেশ করতে পারবে না। কেন? কারণ একটা এককোষী ব্যাকটেরিয়া ভেতরে প্রবেশ করতে গেলে ওর ওইখানে তো জন্ম বিস্তার, বংশ বিস্তার করতে হয়। তো বংশ বিস্তার করার আগেই যদি ও ওইখান থেকে ব্যাকটেরিয়া, যেহেতু ওই ব্যাকটেরিয়া যেহেতু কোষ প্রাচীর আছে, ব্যাকটেরিয়া কোষ প্রাচীর বলতে ব্যাকটেরিয়ার কোষীয় বস্তুর ভেতরে যেহেতু আছে, আর এইটা ধরো যে খাদ্য বস্তুটা, এটা আমাদের একটা খাদ্য বস্তু, এটা আমরা শুকাইছি, And এই ব্যাকটেরিয়াটা এর গায়ে এসে পড়ছে। এই আবরণটা খুবই শুষ্ক। এই আবরণটা শুষ্ক হওয়ার কারণে ব্যাকটেরিয়ার ভেতর থেকে, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম থেকে জলীয় অংশ আর এই খাদ্য বস্তুটা টেনে নিয়ে আসবে। তখন ব্যাকটেরিয়া বলবে কি, ছেড়ে তোমাকে ইন্দিবাসী, আমার নিজের ভেতর থেকে পানি টেনে নিয়ে যাচ্ছে, ও নিজেই বাঁচতে পারবে না। এটাই যদি করা হয়, তাহলে শুষ্ক যদি করে ফেলা হয়, এটাকেই বলতেছি আমরা কেস হার্ডেনিং। আর কেস হার্ডেনিং করলে ব্যাকটেরিয়া জন্মাইতে পারে না, বা ওই খাদ্যের গায়ে যদি ব্যাকটেরিয়া বসে তাহলে সেটা মারা যাবে। তাহলে প্রকাশ সূর্য তাপে পচনশীল খাদ্যবস্তুকে শুকানো হলে ওইসব খাদ্যবস্তুর বহিতল উপরিতল শক্ত হয়ে থাকে বা শক্ত হয়ে পড়ে, ফলে পরিবেশের থেকে জলীয় বাষ্প খাদ্যবস্তুর ভেতরে প্রবেশে বাধা পায়। একে খাদ্যবস্তুর কেস হার্ডেনিং বলা হয়। তা কেস হার্ডেনিং কাকে বলে তার সংজ্ঞাটা এখান থেকে লিখে নিব। ওকে, পরে যাচ্ছি। ফ্রিজিং। সাধারণ তাপমাত্রা আমাদের ফ্রিজের দুইটা অংশ থাকে, একটা হলো স্বাভাবিক আর একটা হলো ডিপ ফ্রিজ। তা স্বাভাবিক অংশ যেটা, সেটা 0 থেকে 4 ডিগ্রি, -4 ডিগ্রি সেলসিয়াসে আসে। আর ডিপ ফ্রিজের তাপমাত্রা -5 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। এটা একটু জেনে রাখবা, তোমাদের ব্যক্তিগত জ্ঞানের জন্য এটা জানা প্রয়োজন যে ফ্রিজের নর্মাল টেম্পারেচার, নর্মাল ফ্রিজ অংশ নর্মালে রাখা, আর ডিপ ফ্রিজে রাখা। নর্মালে রাখলে সেখানে টেম্পারেচার 0 থেকে -4 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, আর ডিপ ফ্রিজের তাপমাত্রা -5 থেকে -18 ডিগ্রি সেলসিয়াস। আসলে -5 থেকে 18 ডিগ্রি, -18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে কোনো ব্যাকটেরিয়া জন্মাইতে পারে না, এত ঠান্ডা পরিবেশে ওরা আসলে বাঁচে না। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ এর এক্সাম্পল গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ এর এক্সাম্পল হলো NaCl, চিনি, হলুদ, রসুন, লবঙ্গ, সরিষার তেল। তাহলে কি কি পাইলাম? NaCl, চিনি, হলুদ, রসুন, লবঙ্গ, সরিষার তেল। খুবই খুবই কিন্তু ইম্পর্টেন্ট। হলুদ হলো অ্যান্টিঅক্সিডেন্ট, যা পচনে বাধা দেয়। অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে পচনে বাধা দেয় একটু পরে আমরা দেখতে পাবো। আর খাদ্য লবণ পানি শোষণ করে, এটা বা এটা দরকার নাই। খাদ্য লবণ, আচ্ছা, খাদ্য লবণ কিভাবে পানি এই খাদ্য বস্তুকে সংরক্ষণ করে সেটার একটা এক্সাম্পল কিন্তু তোমাদের আমি গত ক্লাসে দেখাইছিলাম, যে বা এর প্রক্রিয়াটা বলছিলাম। এখানে একটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা তোমাদের পদাগে আমি দিছি, যে পচনশীল খাদ্যবস্তুকে খাদ্য লবণ এর গাঢ় দ্রবণ দ্বারা সংরক্ষণ করাকে কিউরিং বলে। এই কিউরিং কাকে বলে কদাকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কদাকের জন্য কিউরিং এর সংজ্ঞাটা খাতায় নোট করবো। আচ্ছা,
7 থেকে 8% NaCl বা 15 থেকে 20% গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ দ্বারা আসলে বিভিন্ন জিনিস আমলকি চালতে এভাবে করা হয়। আর NaCl কেন খাদ্যবস্তুকে সংরক্ষণ করে? কারণ কি, NaCl যদি খাদ্যবস্তুর উপরে দেওয়া হয়, যেমন মাছের উদাহরণ দিয়ে বলছিলাম যে শুটকি মাছের উপরে NaCl থাকে, ওর উপরে ব্যাকটেরিয়া বসলে ব্যাকটেরিয়ার ভেতর থেকে পানি ওই আসলে NaCl শুষে নেবে, ফলে ব্যাকটেরিয়াটা মরে যাবে। তো এই ছিল হলো NaCl দ্বারা খাদ্যবস্তু সংরক্ষণ। এটা হলো একটা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। এরপরে সরিষার তেল। সরিষার তেল যদি দেওয়া হয়, তা সরিষার তেল হলো কি, ব্যাকটেরিয়া ফাঙ্গাস জন্মাতে বাধা দেয়। নামটা শুধু জেনে রাখতে হবে যে সরিষার তেল হলো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, NaCl একটা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, রসুন, হলুদ, লবঙ্গ এগুলো হলো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। চিনি, চিনি একটা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। চিনিও একই রকম কাজ করে সোডিয়াম ক্লোরাইডের মতো, এটাও পানি শোষণ করে, এই জন্য এর গায়ে বসতে পারে না। ব্যাকটেরিয়া বসলে ব্যাকটেরিয়া মরে যাবে। অসমোসিস প্রক্রিয়ায় পানি বের করে নিয়ে আসে। তো এটার কিন্তু কৌশলটা গত ক্লাসে বলছিলাম যে সোডিয়াম ক্লোরাইড আর চিনির খাদ্য সংরক্ষণ কৌশলটা প্রায় সেম। আচ্ছা, এরপরে পিকলিং কাকে বলে? দেখো, পিকলিং 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 কাকে বলে, এটা একটা কদাকের প্রশ্ন হিসেবে তোমাদের আছে। পিকলিং দেখো, ব্যাকটেরিয়া রোধক তরল পদার্থ যেমন ভোজ্য সরিষার তেল, ভিনেগার ও মরিচ মশলার মিশ্রণে সিদ্ধ করে কাঁচা ফলের সংরক্ষণ প্রক্রিয়াকে পিকলিং বলে। পিকলিং মানে হলো আচার তৈরি করা। তাই এই যে আচার তৈরি করার হলে আচার তৈরি যেটা, ওইটাকে আমরা পিকলিং বলতেছি। তাহলে আচার তৈরি বা পিকলিং কি জিনিস, এটা একটা কদাকের প্রশ্ন, নোট করে ফেলবো। পরে চলে যাই। এবার আসা যাক যে কৃত্রিম ফুড প্রিজারভেটিভ। এখানে একটা সংজ্ঞা আছে যে কৃত্রিম ফুড প্রিজারভেটিভ কাকে বলে। কৃত্রিম ফুড প্রিজারভেটিভ বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভ কাকে বলে? দেখো, খাদ্যবস্তুর পচনরোধক রূপে, এই যে সংজ্ঞাটা এখানে দেয়া, খাদ্যবস্তুর পচনরোধক নির্দিষ্ট স্বল্প মাত্রায় রাসায়নিক পদার্থ সমূহ কৃত্রিম রাসায়নিক পদার্থ সমূহকে, মানে খাদ্য সংরক্ষক হিসেবে যেসব রাসায়নিক ব্যবহার করা হয় সেগুলোকে বলতেছি আমরা কৃত্রিম ফুড প্রিজারভেটিভ। এই কৃত্রিম ফুড প্রিজারভেটিভ তিনটা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো অ্যান্টি মাইক্রোবিয়াল, একটা হলো অ্যান্টি অক্সিডেন্ট, আর একটা হলো কিলেটিং এজেন্ট। প্রত্যেকটার এক্সাম্পল থাকবে আমাদের। প্রথমে আসা যাক অ্যান্টি মাইক্রোবিয়াল কি। অ্যান্টি মাইক্রোবিয়ালের এক্সাম্পল গুলো দেখো, সোডিয়াম বেনজয়েড বা বেনজয়িক অ্যাসিড, পটাশিয়াম সরবেট বা ক্যালসিয়াম সরবেট, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানয়েট, নাইট্রেট বা নাইট্রেট লবণ, সালফাইড, সালফার ডাইঅক্সাইড। এগুলো হলো কৃত্রিম ফুড প্রিজারভেটিভের প্রথম ভাগ, অ্যান্টি মাইক্রোবিয়ালের এক্সাম্পল। এই অ্যান্টি মাইক্রোবিয়াল নিয়ে আরো অনেক কথাবার্তা আছে, আমি তোমাদের একটা নোট করে দিব। কৃত্রিম রাসায়নিক ফুড প্রিজারভেটিভের বৈশিষ্ট্যটা এই প্রথম লাইনটা একটু দেখবা, হলো দুর্বল জৈব জৈব কার্বক্সিলিক অ্যাসিড এদের লবণ, নাইট্রিক, নাইট্রাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিডের লবণ। মানে কৃত্রিম ফুড প্রিজারভেটিভস এর মধ্যে মেলত এগুলো হলো অ্যাসিড ধর্মী। কিছু আছে নাইট্রেট লবণ, আর সাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিডের লবণ। এরকম লবণ, জৈব অ্যাসিড বা দুর্বল অ্যাসিডের লবণগুলো আসলে। আচ্ছা, এরপরে এই পিএইচ এর ভ্যালুটা মেডিকেলে আসছিল 2 বছর আগে। সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? সাইট্রিক অ্যাসিডের পিএইচ হলো 3.14। আর অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ কত? 4.74। এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। সাইট্রিক অ্যাসিডেরটা কত? 3.14, মেডিকেলে আসছে 2 বছর আগে। আর অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ ভ্যালুটা কত? 4.74। এরপরে চলে যাচ্ছি। দেখো, এখানে দেয়া অ্যান্টিমাইক্রোবিয়ালের কার্যকারিতা। অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যে সোডিয়াম বেনজয়েক বা বেনজয়িক অ্যাসিড এর পিএইচ ভ্যালু 4.2। 4.2 থেকে 4.5 এর নিচে বেশি থাকে এদের, তাই এদের মানে, যদি দেখো কে এর ভ্যালুটা, এই কে এর ভ্যালুটা 1.8 10⁻⁻5, কিন্তু এটার কে এর ভ্যালু তোমরা জানো, এটা ছিল 1.8 10⁻⁻5 ছিল। 1.8 10⁻⁻5 যখন থাকে তখন এর পিএইচটা কিন্তু 4.74। আর ওটার থেকে একটু কম সোডিয়াম বেনজয়েট বা বেনজোইক অ্যাসিডের পিএইচ ভ্যালুটা দেখো 4.2। মনে রাখবে অ্যাসিটিক অ্যাসিড যেটা, এটা হলো 4.74।
আর বেনজোইক অ্যাসিড সোডিয়াম বেনজয়েট, এটার পিএইচ ভ্যালুটা হলো 4.2। কে এর মানটা তোমার না মনে রাখলেও চলবে, কে আসবে না। এদের কার্যকারিতা, অ্যান্টিবায়োটিক কার্যকারিতা 4.5 এর নিচে। এত দেখো, অ্যান্টিমাইক্রোবিয়ালের কার্যকারিতা পিএইচ কত, মানে অ্যান্টিমাইক্রোবিয়াল গুলো আসলে 4.5 পিএইচ এর উপরে যদি থাকে, তাহলে সেটা আর কাজ করতে পারে না অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে, মানে ব্যাকটেরিয়া জন্মানো সহায়ক পিএইচ হলো কত, অ্যাবভ 5-6। বুঝছো, অ্যাবভ 5-6 হলে ব্যাকটেরিয়াটা ভালোভাবে জন্মাইতে পারে। যেহেতু অ্যান্টিমাইক্রোবিয়াল গুলোর যে পিএইচ ভ্যালুটা অবশ্যই 4.5 এর নিচে, এই কারণে এরা ব্যাকটেরিয়াকে জন্মাইতে দেয়। তাহলে বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েটের পিএইচ কত, 4.2। অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ হলো 4.74। সাইটিক অ্যাসিডের পিএইচ কত, 3.14। ওকে, পরের এতে চলে যাচ্ছি। দ্বিতীয় লাইনটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো এই লাইনটা। প্রিজারভেটিভের অনুমোদিত ব্যবহারযোগ্য সর্বাধিক মাত্রা 0.1%। খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রিজারভেটিভের অনুমোদিত মাত্রা মানে সর্বোচ্চ কত পার্সেন্ট দ্রবণ আমরা প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করতে পারি। কেমিক্যাল যেহেতু খুবই কম, 0.1%। জিরো পয়েন্ট আছে কিন্তু এখানে, 0.1%। চানাচুর চিপস, দেখো চানাচুর চিপস, বিভিন্ন পনির, সালাদ, বিভিন্ন ফলের আচার, টমেটো সস, এর অনুমোদিত প্রিজারভেটিভ দেখো, এর অনুমোদিত প্রিজারভেটিভ রূপে 0.1% সোডিয়াম বেনজয়েট ব্যবহৃত হয়। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। এমসিকিউ আসবে যে চিপ সংরক্ষণে কোন প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, সোডিয়াম বেনজয়েট বা বেনজয়িক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট বা বেনজয়িক অ্যাসিড। আচ্ছা, এটা অবশ্য মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। এই যে প্যারাবেন বলে একটা পদার্থ আছে, এই প্যারাবেন হলো তোমার ব্রেস্ট ক্যান্সার তৈরির একটা খুবই খুবই জিনিস, মানে অনুঘটক। প্যারাবেন ব্রেস্ট ক্যান্সার তৈরিতে প্যারাবেন খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখে। প্যারাবেনের সংকেত দিয়ে দিছে, প্যারাবেনের সংকেত তোমাদের লাগবে না, শুধুমাত্র প্যারাবেন কি ঘটায়, ব্রেস্ট ক্যান্সার তৈরি করতে পারে। আচ্ছা, এরপরে চলে যাই। অ্যান্টিমাইক্রোবিয়ালের কার্যকারিতা দেখো, সরবেট, প্রিজারভেটিভ দক্ষতা 6, ভিনেগার। আচ্ছা, একটু আগে যেটা বলতেছিলাম খেয়াল করো, একটু আগে বলতেছিলাম যে প্রিজারভেটিভ গুলো পিএইচ যেহেতু 4.5 বা 4.2 এর নিচে, এই কারণে প্রিজারভেটিভ গুলো কিন্তু ভালোভাবে ব্যাকটেরিয়াকে প্রতিহত করতে পারে। এই যে ব্যাকটেরিয়া যে পিএইচ এ ভালোভাবে জন্মে, তার মানটাই দেখো 6.5 বা তার অধিক। ভিনেগার 6 থেকে 10%, অ্যাসিটিক অ্যাসিডের ব্যাকটেরিয়া দহন ক্ষমতা এর পিএইচ মান 4.8 পর্যন্ত কার্যকর থাকে। এই যে 4.8 এর উপরে যদি চলে যায় ভিনেগার, তাহলে ওটা আর তোমার ব্যাকটেরিয়া প্রতিরোধী হয় না। তাহলে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার তখন পর্যন্ত প্রিজারভেটিভ হিসেবে কাজ করে যখন পর্যন্ত এর পিএইচ 4.8 এর নিচে থাকে। এর পিএইচ 4.74, অবশ্যই এর নিচে। 4.8 এর উপরে যদি চলে যায়, তাহলে অ্যাসিটিক অ্যাসিড তোমার আর ভালোভাবে কাজ করে না। ঠিক আছে, এটা বলা। আচ্ছা, এরপরে যাই। একটু একটু একটু। বেনজয়েট লবণের মতো দেখো, ওই এটারও সর্বাধিক ব্যবহার মাত্রা কত, পটাশিয়াম সরবেট দিয়ে কি কি সংরক্ষণ করা হয়। একটু আগে আমরা বললাম যে সোডিয়াম বেনজয়েট দিয়ে চিপস, মিপস, এগুলো চিপস, তারপরে পনির, এগুলো সংরক্ষণ করে, চিপস, আনাচুর। আর পটাশিয়াম সরবেট দিয়ে কি সংরক্ষণ করা হচ্ছে দেখো, দই, মিষ্টি, পনির। দই, মিষ্টি, পনির, মাখন, বেকারি সামগ্রী পটাশিয়াম সরবেট দিয়ে সংরক্ষণ করে। খুব ইম্পর্টেন্ট এই এমসিকিউটা। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড এর পিএইচ, এই যে যেটা বলতেছিলাম, অ্যাসিটিক অ্যাসিড এর পিএইচ কত, 4.74। বেনজোইক অ্যাসিডের পিএইচ এটা 4.2। সাইটিক অ্যাসিডের পিএইচ 3.12। 3.12 না 14 বলছিলাম। সাইটিক অ্যাসিড এর পিএইচ একটু পরে আবার আসবে, ওই যে 3.14। সাইটিক অ্যাসিড 3.14। আচ্ছা, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট যে কোনটা কি দিয়ে সংরক্ষণ করা হয়। যদি আমি জিনিসটা নোট করে দেখাই দিব, কোনটা কি দিয়ে সংরক্ষণ করা হয় সেটা দেখো, এখানে লেখা আছে অল্প করে। এখান থেকে ইম্পর্টেন্ট হলো যে অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ কত, 4.74। আর ভিনেগার কাকে বলে, ভিনেগার হলো 6 থেকে 10%-এর জলীয় দ্রবণ, আচার, চাটনি প্রভৃতি, আচার, চাটনি, সস প্রভৃতি সংরক্ষণে ব্যবহৃত হয়।
আচ্ছা, এরপরে ক্যালসিয়াম প্রোপানয়েড। ক্যালসিয়াম প্রোপানয়েড এর পিএইচ মানটা কত? 4.89। 4.89। 4.89। এটা ক্যালসিয়াম প্রোপানয়েড বা ক্যালসিয়াম বা সোডিয়াম প্রোপানয়েড পাউরুটি বিস্কিট দুগ্ধজাত মাখন। তাহলে পাউরুটি বিস্কিট দুগ্ধজাত মাখন পনির সংরক্ষণে ক্যালসিয়াম প্রোপানয়েড। সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? 3.14। সাইট্রিক অ্যাসিড জ্যাম, জেলি, ক্যান্ডি, রান্না করা মাছ মাংস কোটাজাতকরণ। And মাছ মাংস কোটাজাতকরণ, কোটা প্রক্রিয়াজাত মানে কোটা প্রক্রিয়াজাত করতে গেলে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করে। কিন্তু এমনি যদি বলে মাছ মাংস সংরক্ষণে কি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু নাইট্রেট বা নাইট্রাইট লবণ হবে। এই যে খুব ইম্পর্টেন্ট, এই এমসিকিউটা আসছে এর আগে, যে মাছ মাংস, মাংস, মাছ বা মাংস বা মাংসজাত পণ্য বা মাছ এই জাতীয় জিনিস সংরক্ষণে ব্যবহার করা হয় হলো নাইট্রাইট বা নাইট্রেট লবণ। যদি জিজ্ঞাসা করা হয় মাংস, মাংসজাত খাদ্য সংরক্ষণে কি ব্যবহার করা হয়, তাহলে নাইট্রেট। তো অলরেডি আমরা তিনটা পাইছি। একটা হলো চানাচুর চিপস সংরক্ষণে কি ব্যবহার করা হয়, আর আরেকটা পাইছি হলো আচার চাটনিতে কি সংরক্ষণে কি ব্যবহার করা হয়, ক্যালসিয়াম প্রোপানয়েড সংরক্ষণ, এই যে ক্যালসিয়াম প্রোপানয়েড দিয়ে পাউরুটি বিস্কিট দুগ্ধজাত মাখন পনির, ক্যালসিয়াম প্রোপানয়েড। নাইট্রেট দিয়ে হলো মাংস, মাংসজাত পণ্য। এই কোনটা দিয়ে কি সংরক্ষণ করে এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যাও, টিপে যান নাই। অ্যান্টিঅক্সিডেন্ট কি জিনিস? দেখো, অ্যান্টিঅক্সিডেন্ট হলো সংজ্ঞাটা, তোমাদের এখান থেকে সংজ্ঞাটা লিখে নিবা। এই যে সংজ্ঞাটা আমি এখানে দেয়া আছে, দেখো সংজ্ঞায় চর্বি ও লিপিড অণু জারণ বিজারণ অংশগ্রহণকারী অক্সিজেন অণু ও লিপিড অণু থেকে সৃষ্ট মুক্তমূলক শোষণকারী পদার্থকে পদার্থ চর্বিযুক্ত খাদ্যবস্তুর পচন রোধ করে এসব রাসায়নিক পদার্থকে অ্যান্টিঅক্সিডেন্ট বলে। তো এই অ্যান্টিঅক্সিডেন্টের সংজ্ঞাটা এখান থেকে লিখবা। তা আমি একটু বুঝাই দিই। দেখো, খাদ্যবস্তু পচনের জন্য মেন ভূমিকা রাখে হলো অক্সিজেন। আচ্ছা, এই অক্সিজেন ভূমিকা রাখে। আর একটা জিনিস খাদ্যবস্তু পচনের ভূমিকা রাখে, সেটা হলো ফ্রি রেডিকাল। এই যে ফ্রি রেডিকাল, এই ফ্রি রেডিকাল খাদ্যবস্তু পচনের ভূমিকা রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন একটা জিনিস যেটা এই অক্সিজেনকে শোষণ করবে। আর এই এই যে ফ্রি রেডিকাল ছিল কিন্তু, এই ফ্রি রেডিকাল ছিল, এই ফ্রি রেডিকাল, এই ফ্রি রেডিকালকে শোষণ করবে। তাই এই ফ্রি রেডিকাল অ্যাবজর্বকারী আর অক্সিজেন অ্যাবজর্বকারী পদার্থকেই মূলত বলতেছি আমরা অ্যান্টিঅক্সিডেন্ট। এটাই লেখা। চর্বি বা লিপিড অণু জারণ বিজারণ অংশগ্রহণকারী অক্সিজেন অণু ও লিপিড অণু থেকে সৃষ্ট, মানে অক্সিজেন অণু আর লিপিড অণু থেকে সৃষ্ট মূলক এই বিয়োজন অংশগ্রহণকারী, এই যে অক্সিজেন অণু আর লিপিড অণু থেকে সৃষ্ট মূলক, মানে এই যে মুক্ত মূলক তৈরি হয়েছে, এই মুক্ত মূলক শোষণকারী পদার্থগুলোকে আমরা বলতেছি হলো অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের এক্সাম্পল আছে নিচে, আমরা নিচে চলে যাচ্ছি। মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট গুলোর এক্সাম্পল দেখো চারটা, খুবই সুন্দর নাম, মানে এগুলি বিএইচ এ, বিএইচটি, টিবিএইচকিউ আর প্রোপাইল গ্যালেট। বিএইচ এ মানে বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোল, বিউটাইলেটেড হাইড্রক্সি টোলুইন, টার্সিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন আর প্রোপাইল গ্যালেট। পরীক্ষাতে অ্যান্টিঅক্সিডেন্টের সংজ্ঞা তোমাদের ক দাগে আসবে। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলোর যে নাম আমি বললাম, মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি, এটা এমসিকিউতে আসবে যে মুক্তমূলক শোষণ করে কোন চারজন। একটা হলো বিএইচ এ, বিএইচটি, টিবিএইচকিউ, আর একটা হলো প্রোপাইল গ্যালেট। ওকে, সরে না কেন? এখন দেখো, এই যে বিএইচটি বা বিএইচ এ, এদের এই যে সংকেতগুলা, এই সংকেতগুলা তোমার পরীক্ষাতে এই খদাগের প্রশ্ন হিসেবে আসতে পারে, যে বিএইচটি এর সংকেত লেখো। তাহলে এই সংকেত তোমার কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা বেশি আসে, বিএইচটি এর সংকেত। তারপর বিএইচ এ বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোল, অ্যানিসোল যখন হবে তখন OCH3, এই যে OCH3 এই মূলকটা মনে রাখবা, অ্যানিসোলে এটা থাকে। আচ্ছা, টার্সিয়ারি বিউটাইল, টার্সিয়ারি বিউটাইল এর সংকেত একটা প্রোফাইল গ্যালেটের সংকেত। প্রোফাইল গ্যালেটের সংকেতটা কখনোই দেওয়ার কথা না। যদি পরীক্ষাতে আসে তা এই তিনটা সংকেত অবশ্যই মুখস্থ রেখে দিবা। বিশেষ করে সবচেয়ে বেশি আসে হলো এই যে মাঝখানে একটা বিএইচডি এর সংকেত। এই বিএইচডি এর সংকেতটা পরীক্ষাতে সব থেকে বেশি আসে। এই সংকেত কিন্তু পরীক্ষাতে সিকিউতে এই খ দাগে দেয় বিশেষ করে। তাহলে প্রথমে আমরা বুঝলাম যে মুক্তমূলক, মুক্তমূলক মানে ফ্রি রেডিকাল। ফ্রি রেডিকাল শোষণকারী কারা? ইংলিশ নামগুলো বিএইচ এ, বিএইচটি, টিবিএইচকিউ আর প্রোপাইল গ্যালেট। এবার আসা যাক,
এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলোকে আবার, আচ্ছা অক্সিজেন শোষণকারী দেখো, অক্সিজেন শোষণকারী কারা? অক্সিজেন শোষণকারী হলো তিনটা। একটা হলো ভিটামিন সি, ভিটামিন ই আর সালফাইড লবণ। তাহলে দুইটা জিনিস বুঝলাম, একটা হলো মুক্তমূলক বা ফ্রি রেডিকাল শোষণকারী। কারা মুক্তমূলক বা ফ্রি রেডিকাল শোষণকারী হলো চারটা নাম। একটা হলো বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেন। আর যদি বলি অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কারা, অক্সিজেন শোষণকারী হলো ভিটামিন সি, ভিটামিন ই, সালফাইড। তা এই যে অ্যান্টিঅক্সিডেন্ট মূলত কি জিনিস এটা যদি আমরা বুঝি, তাহলে এই জিনিসটা আসলে মাথার মধ্যে রাখাটা কোনো বিষয় না। অ্যান্টিঅক্সিডেন্ট আমি বললাম কি, যে খাদ্যবস্তু পচনের জন্য যে অক্সিজেন, আর ওই অক্সিজেন লিপিডের সাথে বিক্রিয়া করে যে ফ্রি রেডিকাল গুলো তৈরি করে, এই ফ্রি রেডিকাল গুলোকে যদি আমরা ধারণ করতে পারি, মানে এই ফ্রি রেডিকাল গুলোকে যদি আমরা অ্যাবজর্ব করতে পারি, তাহলে শোষণ করতে পারি, তাহলে ওই খাদ্যটা আর পচবে না। তো এই ফ্রি রেডিকাল শোষণকারী পদার্থগুলোকেই আমরা বলতেছি হলো অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কি, যারা ফ্রি রেডিকালকে কি করবে, অ্যাবজর্ব করবে। কারণ ফ্রি রেডিকালকে অ্যাবজর্ব করলে হয়, আবার অক্সিজেনকেও যদি অ্যাবজর্ব করে রাখতে পারি, তো অক্সিজেন আর লিপিডের সাথে বিক্রিয়া করে ফ্রি রেডিকাল তৈরি করতে পারবে না। তাহলে দুই ধরনের আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পাবো। একটা দিয়ে কাজ করা যেতে পারে কি, যে অক্সিজেন শোষণ করে রাখতে দেবে। আর একটা কাজ করবে হলো তোমার, যে মুক্তমূলক শোষণ করবে। তো যেগুলো মুক্তমূলক শোষণ করবে সেগুলোর নাম কি কি? চারটা নাম: বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেন। আর অক্সিজেন শোষণকারী ভিটামিন সি, ভিটামিন ই, সালফাইড লবণ। এটা মনে রাখা কিন্তু কোনো বিষয় না, একবার নোট করে খাতায় লিখে রেখে দেবো, অবশ্যই মনে থাকবে। অ্যান্টিঅক্সিডেন্ট গুলোকে দুই শ্রেণীতে ভাগ করা হয়। এবার আসো, আগে কিন্তু ভাগ করছি আমরা কে কি কি শোষণ করে। একটা হলো অক্সিজেন শোষণকারী, একটা হলো মুক্তমূলক শোষণকারী। এবার আমরা বলতেছি যে এই অ্যান্টিঅক্সিডেন্টকে দুইটা ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক মানে যেটা প্রকৃতিতে আমরা পাবো, আর কিছু আছে কেমিক্যাল। কেমিক্যাল হিসেবে তারা অ্যান্টিঅক্সিডেন্ট। প্রাকৃতিক যে নামগুলো, এই নামগুলো এমনিতেই মনে থাকবে। দেখো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ এগুলো আমরা দেখো এমনি খাবারে পাই পাই, যেমন ভিটামিন সি। ভিটামিন সি কোথায় পাই এটা কিন্তু পড়া লাগবে না, যে টক ফল শাকসবজি এটা লাগবে না। শুধুমাত্র এটুকু জানলে হবে যে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ হলো ভিটামিন সি, ভিটামিন ই। ভিটামিন ই এর আরেকটা নাম কি? টকোফেরল। ভিটামিন সি এর আরেক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, এমসিকিউতে আসে। ভিটামিন সি এর আরেক নাম কি? ভিটামিন সি এর আরেক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ই এর আরেক নাম কি? টকোফেরল। বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন। আর একটা হলো কি? অধাতু সেলেনিয়াম। তাহলে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কয়টা পাইলাম প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট? চারটা। একবার পড়লেই মনে থাকবে আমাদের। একটা হলো ভিটামিন সি, ভিটামিন ই, আর বিটা ক্যারোটিন, আর সেলেনিয়াম ধাতু। সেলেনিয়াম ধাতু পারমাণবিক সংখ্যা হলো 34। আর এই সেলেনিয়াম ধাতুটা কোথায় পাওয়া যায়? ডিমে পাওয়া যায়, মনে রাখবে। ডিম, রসুন, এদের কিন্তু তীব্র গন্ধ। এই যে মুরগি মাংস, ডিম, রসুন, মাছ, এটার মধ্যে সেলেনিয়াম থাকে। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট মূলত দুই ধরনের হয়ে থাকে। দুই ধরনের, দুই ধরনের বলতে আমরা সেটা কি বোঝাতে চাচ্ছি? একটা হলো অক্সিজেন শোষণকারী, আর একটা হলো মুক্তমূলক শোষণকারী। তো অক্সিজেন শোষণকারী গুলো এমনিতেই খুবই সুন্দর নাম: ভিটামিন সি, ভিটামিন ই, সালফাইড লবণ। আর ওই, আর যেটা বললাম যে ইয়ে শোষণকারী, যেটা ফ্রি রেডিকাল শোষণকারী, এই ফ্রি রেডিকাল শোষণকারী গুলোর নাম মনে রাখাটা কোনো বিষয় না। দেখো ইংলিশ নাম: বিএইচটি, বিএইচএ, প্রোপাইল গ্যালেন, টিবিএইচকিউ। এদের নাম মনে রাখা কোনো বিষয় না। এবার আসতেছে এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলোকে যদি আমরা শ্রেণীভুক্ত করি, তা দুইটা শ্রেণীভুক্ত আমরা করতে পারি। একটা হলো প্রাকৃতিক, আর একটা হলো কৃত্রিম। তো প্রাকৃতিক গুলো তো খুবই সিম্পল: ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, সেলেনিয়াম। ভিটামিন সি এর আরেক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ই এর আরেক নাম টকোফেরল। বিটা ক্যারোটিন, আর একটা হলো সেলেনিয়াম। কোথায় আছে এটা আমাদের দরকার নাই, শুধুমাত্র প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট চারটা নাম: ভিটামিন সি, ভিটামিন ই, সেলেনিয়াম, আর হলো বিটা ক্যারোটিন। ভিটামিন সি এর আরেক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ই এর আরেক নাম কি? টকোফেরল। আর সেলেনিয়ামটা একটু মনে কোথায় রাখে, মাছ মুরগি, এটা কোথায় থাকে এটা কখনো আসবে না। তো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আমরা পড়লাম। এবার আসি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট হলো এই যেগুলো আমরা একটু আগে ইংলিশে পড়লাম: বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেন। আশা করা যায় অ্যান্টিঅক্সিডেন্টের যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো সবাই এই ক্লাসটা দেখলে মনে থাকবে। খুব বারবার বলছি, একটু পরে আমি নোট করে দিচ্ছি জিনিসগুলো। ওকে, তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট শেষ। এবার আসো কিলেটিং এজেন্ট। যদিও কিলেটিং এজেন্ট আমি এতে বুঝাই দিব বোর্ডে, তারপরে আবার একটু বলি যে কিলেটিং এজেন্ট আসলে কি। তো ওই যে ট্রেস এলিমেন্টের কথা বলছিলাম, যে ট্রেস এলিমেন্ট গুলোর মধ্যে কি থাকে, যে অবস্থানন্তর ধাতু। এই অবস্থানন্তর ধাতুগুলোর হলো ফাঁকা ডি অরবিটাল থাকে।
এই ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে এরা খুব ভালো প্রভাবক হিসেবে কাজ করে। এই যে এই ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে এই ঘরগুলোর মধ্যে কপোতিকে ঢুকাই বলে তোমরা বিক্রিয়া করো। বিক্রিয়ক গুলোকে বলে কি, ঠিক আছে আমার ফাঁকা ঘর আছে, আসো আমার ফাঁকা ঘরের মধ্যে, মানে এক ধরনের হোটেল রুম, এক ধরনের হোটেল রুম মনে করো, যে কিলেটিং এজেন্ট, এই কিলেটিং এজেন্ট সঙ্গে পরে যাচ্ছি। এই যে ট্রেস এলিমেন্ট গুলো হলো হোটেল রুম মনে করবে, এরা একটা হোটেল রুম ছাড়া কিচ্ছু না, বুঝছো? হোটেল রুম। তো এটা ফাঁকা ডি অরবিটাল মানে এগুলো হোটেল রুম। এই হোটেলের মধ্যে কি করে, কপোতিকে ঢুকাই বলে বিক্রিয়া করো। তাহলে এই হোটেল রুম ট্রেস এলিমেন্ট গুলো যদি আমরা আগে থেকে ফিল আপ করে দিতে পারি, এই হোটেল রুম গুলোকে যদি ফিল আপ করে দিতে পারি, তা ছেলে মেয়েগুলো তো আর নষ্ট হবে না, বিক্রিয়া করবে না। দেখো প্রচুর ছেলে মেয়ে নষ্ট হয়ে যায় প্রেম করে, আগে থেকে হোটেল রুমের মধ্যে ঢুকে পড়ে। তো এই হোটেল রুম গুলো যদি আমরা সারা বছর ফিল আপ করে দিতে পারি, তাহলে তো আর ওই ছেলে মেয়েগুলো এই খারাপ কাজ করার সুযোগ পাবে না। তো এই কিলেটিং এজেন্ট হলো ওই হোটেল রুম গুলোকে ফিল আপ করে রাখে, বুঝছো? কিলেটিং এজেন্ট আর কিছুই না, এই হোটেল রুম গুলোকে ফিল আপ করে রেখে দিবে যাতে কপতি এই ঘরের মধ্যে না ঢুকতে পারে। সেটাই হলো কিলেটিং এজেন্ট। এবার আমি বলি বইয়ের ভাষায়, খাদ্যবস্তুর মধ্যে থাকা অবস্থানগত ধাতুর আয়ন তো হলো কি কি, ট্রেস এলিমেন্ট Fe2+, Fe3+, কোবাল্ট 3+, কোবাল্ট 2+, তৈল বা চর্বি জারণ বিয়োজন ক্রিয়ায় প্রভাবক রূপে ক্রিয়া করে। এই প্রভাবক রূপে কিভাবে ক্রিয়া করে, কারণ ওদের ফাঁকা ডি অরবিটাল থাকে, ওই ডি অরবিটালের ওই ফাঁকা ঘরের মধ্যে ওরা ঢুকতে দেয়, ঢুকে বিক্রিয়া ঘটাইতে দেয়। এখন আমরা কি করবো, এই ঘরগুলোকে ব্লক করব। এবার আসি, এই প্রভাব রূপে ক্রিয়া করে বিভিন্ন ভিটামিন নষ্ট করে, যেমন কপার আয়ন দ্বারা অ্যাসকর্বিক, কপার আয়ন দ্বারা অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ই, থায়ামিন, ফলিক অ্যাসিড নষ্ট উভয়। এই লাইনটা অত ডিটেলসে দেওয়ার দরকার নেই, যেমন যে লাইনটা না সংজ্ঞার মধ্যে, এই লাইনটা দেওয়ার দরকার নেই, সংজ্ঞার মধ্যে এই লাইনটা না দিলেও চলবে। তাই আসো কিলেটিং এজেন্ট দ্বারা এসব অবস্থানত ধাতুর আয়ন বা ট্রেস এলিমেন্ট সমূহকে নিষ্ক্রিয় করা হয়। তাহলে এই নিষ্ক্রিয় করা হচ্ছে কি দিয়ে, ট্রেস এলিমেন্টের এই যে অবস্থানত ধাতুর এই যে ফাঁকা ডি অরবিটাল গুলো ছিল, এই ফাঁকা ডি অরবিটাল গুলোকে আমরা কি করে দিব, ব্লক করে দিব। মানে এর ভেতরে যাতে কপতি না ঢুকতে পারে আমরা ব্লক করে দিব। এই ফাঁকা ডি অরবিটাল থাকলে কি করে এরা, ফাঁকা ডি অরবিটাল থাকলে এরা খাদ্যবস্তুকে পচনের জন্য অক্সিজেনের সাথে খাদ্যবস্তুর বিক্রিয়া ঘটাই দেয়, বলে কি ঠিক আছে তুমি অক্সিজেনকে নিয়ে আমার এই ঘরের মধ্যে থাকো। মানে ট্রেস এলিমেন্ট গুলোকে সুন্দর করে ইনভাইট করে যে আমার ফাঁকা ডি অরবিটাল আছে, এর মধ্যে থেকে বিক্রিয়া ঘটাও। তো আমরা কি করব, কিলেটিং এজেন্ট দিব, কিলেটিং এজেন্ট দিয়ে এই ঘরগুলোকে ব্লক করে দেবো। যদি এই ঘরগুলোকে ব্লক করে দিই, তাহলে এরা ওই কপতি আর ঢুকতে পারবে না, মানে ওই যে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটায় সেটা নষ্ট হতে পারবে না। তাহলে এই ঘরগুলোকে ব্লক করার জন্য যা ব্যবহার করা হয় সেটাকেই বলতেছি আমরা কিলেটিং এজেন্ট। তাহলে খাদ্যবস্তু মধ্যস্থ অবস্থানত ধাতুর আয়নকে দুই বা ততোধিক সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ রাখতে যেসব রাসায়নিক ব্যবহৃত হয় তাদেরকে কিলেটিং এজেন্ট বলে। তা কিলেটিং এজেন্টের সংজ্ঞাটা তুমি এখান থেকে এইটুকু লিখে দিলে হবে, খাদ্যবস্তুর মধ্যস্থ অবস্থানত ধাতুর আয়নকে দুই বা ততোধিক সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ করে রাখতে যে সকল রাসায়নিক ব্যবহৃত হয় তাদেরকে কিলেটিং এজেন্ট বলে। এই কিলেটিং এজেন্টের উদাহরণ হলো দুইটা, একটা হলো ইডিটিএ, ইথিলিন ডায়ামিন টেট্রাসিটেট। এটা কিন্তু বুয়েটে একবার আসছিল যে ইডিটিএ তে কয়টা কয়টা মুক্ত জোড়া ইলেকট্রন থাকে, এটা পরে আসে ওটা। ইডিটি এর সংকেতটাও আসছিল, ওই ইডিটি এর সংকেতটা দেখো, এই যে OCH2 CH2N, আমি লিখে দেখাই দিব একবার। এই ইডিটি এর সংকেত তোমাদের মনে হয় না আসবে, তবে ইলেক্ট্রিং এজেন্টের এক্সাম্পল কি ইডিটি, আর ইডিটি এর ফুল ফর্মটা কি এটা ইম্পর্টেন্ট। এই যে ইংলিশ নামটা কিন্তু মনে রাখবা, ইথিলিন ডায়ামিন টেট্রাসিটেট। সংকেতটা আমি দেখাবো। এতে 4টি অক্সিজেন পরমাণু, 2টি নাইট্রোজেন পরমাণু, মোট 6টি। এটা আসছিল মেডিকেলে এই বুয়েটে, যে ইডিটিএ তে কয়টি কার্যকর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, কয় জোড়া লোন পেয়ার আছে, 6টি। 6টি এলপি আছে, 6টি কার্যকর নিঃসঙ্গ যুগল ইলেকট্রন আছে। এই 6টি নিঃসঙ্গ জোড়ার ইলেকট্রন থাকায় ইডিটিএ কয়টা সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ হতে পারে, 6টা সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ হতে পারে। এমসিকিউ তে কিন্তু এটা আসে যে ইডিটিএ তে কয় জোড়া এলপি আছে, 6 জোড়া, কয়টা কয়টা সন্নিবেশ বন্ধন, 6টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। আর ইডিটি এর আর একটা উদাহরণ হলো ডাইদন্তি লিগ্যান্ড, এটার নাম হলো ইথিলিন ডায়ামিন। ইথিলিন ডায়ামিন 2টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, কারণ এখানে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। আমি একটু মুছে দিই, ওয়েট। তাহলে এখানে খেয়াল করো, ইডিটিএ তে কয় জোড়া, 6টি। 6টি কার্যকর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। কয়টা সন্নিবেশ বন্ধন ঘটাইতে পারে, ইডিটিএ 6টা সন্নিবেশ বন্ধন ঘটাইতে পারে। আচ্ছা, এরপরে ইথিলিন ডায়ামিনে কয় জোড়া লোন পেয়ার ইলেকট্রনে, 1 জোড়া। আর 1 জোড়া, 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন, এটা 2টা সন্নিবেশ বন্ধন ঘটাইতে পারে।
এটাকে ডাইদন্তি লিগ্যান্ড বলে। আর ইডিটি হলো হেক্সাডন্টি, মানে 6টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। তাহলে মোটামুটি প্রিজারভেটিভ গুলোর আমি ডিটেলসে বললাম প্রিজারভেটিভ কোনটা কি। এই জায়গাটায় তাদের একটা শর্টকাট জায়গা দেওয়া আছে, মানে খুব ছোট করে। তো এই ছোট জায়গাটাও অল্প একটু পড়বা, তাহলে মনে থাকবে দাগ দিয়ে দিয়ে। তাহলে এটা একটু বলি। সোডিয়াম বেনজয়েট এর পিএইচ কত? 4.5 এর নিচে। সোডিয়াম বেনজয়েট এর পিএইচ কিন্তু 4.2, আমরা পড়ে আসছি একটু আগে। অ্যাসিটিক অ্যাসিড ভিনেগার এর পিএইচ 4. অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ, এর পিএইচ হলো 4.74। সাইটিক অ্যাসিড, সাইটিক অ্যাসিডের পিএইচ হলো 3.14, আগে তাক দিয়ে আসছি। সোডিয়াম নাইট্রাইট, নাইট্রাইট সামুদ্রিক মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত হয়, এটা আগেই বলছিলাম, মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত হয় সোডিয়াম নাইট্রাইট, নাইট্রাইট। আচ্ছা, এরপরে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো ডিটেলসে বলছি। অ্যান্টিঅক্সিডেন্ট, আচ্ছা এখানে আর একটা এমসিকিউ আছে। অ্যান্টিঅক্সিডেন্ট গুলো তো বলছি 4টা অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের বাইরে ফুড অ্যাডিটিভ, ইমালসিফায়ার, লেসিথিন এরা দরকার নাই, রঙিন বস্তু দরকার নাই, সরবিটাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে সরবিটাল, সরবিটাল, সরবিটাল কি জিনিস? মিষ্টিকারক, সুইটেনার। কৃত্রিম মিষ্টিকারক কোনটি? সরবিটাল ভেরি 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 ইম্পর্টেন্ট। কোনটি কৃত্রিম মিষ্টিকারক? দেখো কৃত্রিম মিষ্টিকারক কেন, কারণ এটা হলো চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হয় ডায়াবেটিক, ডায়াবেটিক সুগার হিসেবে। মানে ডায়াবেটিক সুগার বলছি, ডায়াবেটিস যাদের হয়েছে তারা তো চিনি খাইতে পারে না, তাদের কৃত্রিম মিষ্টিকারক হিসেবে তারা সরবিটাল ব্যবহার করতে পারে। ওকে, আচ্ছা এই পর্যন্ত আমাদের সিলেবাসে আছে। এই যে ফুড প্রিজারভেটিভ পর্যন্ত, কোটাজাতকরণ বা ক্যানিং পদ্ধতি আমাদের নাই, এই পর্যন্ত আমাদের সিলেবাস শেষ। তো এর বাইরে আমাদের সিলেবাসে আর যেটুকু আছে সেটা হলো একদম শেষে। সেটা সেটা কি জিনিস? ওই যে ভিনেগার, মল্ট ভিনেগার, ওইটা। তো এই ভিনেগার মল্ট ভিনেগারটা আমি একটু দেখাই দিই। ভিনেগার মল্ট ভিনেগার থেকে কি পড়তে হবে, এটা নাই, এটা হলো একদম শেষে। একটু বের করে নিই ওইটা, এই যে মল্ট ভিনেগার। ভিনেগার থেকে আমাদের কি কি পড়তে হবে? ওই যে এনজাইমের নামগুলো, ইস্ট থেকে কি কি এনজাইম নিঃসৃত হয়। ইস্ট থেকে দেখো, ইস্ট থেকে 2টা এনজাইম নিঃসৃত হয়, ইনভার্টেস আর হলো জাইমেস। ইস্ট থেকে কি কি এনজাইম নিঃসৃত হয়? ইনভার্টেস আর জাইমেস। আচ্ছা, ইনভার্টেস। ফার্মেন্টেশন কি? ফার্মেন্টেশন হলো গাজন প্রক্রিয়া। গাজন প্রক্রিয়া কি? ওই যে গ্লুকোজ থেকে তোমার ইথানলে কনভার্ট করা, এটা হলো ফার্মেন্টেশন পদ্ধতি। আচ্ছা, ফার্মেন্টেশন পদ্ধতিতে কি তৈরি করা হয়? ফার্মেন্টেশন পদ্ধতিতে ইথানল প্রস্তুত করা হয়, মদ, মদ বা ইথানল প্রস্তুত করা হয়। মদ প্রস্তুত করা হয় কোন পদ্ধতিতে? ফার্মেন্টেশন পদ্ধতিতে। ইস্ট থেকে কি কি এনজাইম থাকে? ইনভার্টেস, জাইমেস। এবার গ্লুকোজকে ইথানলে পরিবর্তন করে দেয় বা করে কোন এনজাইম? গ্লুকোজকে ইথানলে কনভার্ট করে জাইমেস এনজাইম। ইনভার্টেস কি করে? সুক্রোজকে, সুক্রোজ, এই সুক্রোজকে গ্লুকোজ ফ্রুক্টোজে কনভার্ট করে। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। বিক্রিয়াগুলো এখানে দেয়া আছে, বিক্রিয়া গত ক্লাসেও বলছিলাম আমি। 1 নম্বরে যে চিনি বা সুক্রোজ, এই চিনি বা সুক্রোজকে গ্লুকোজ ফ্রুক্টোজে কনভার্ট করে দেয় কে? ইনভার্টেজ। আচ্ছা, চিনিকে, চিনি বাট চিনি মানে গ্লুকোজ বা ফ্রুক্টোজকে, এটা কিন্তু গ্লুকোজ বা ফ্রুক্টোজ, এই গ্লুকোজকে ইথানলে কনভার্ট করে কে? জাইমেস। এইগুলো আমাদের জানলেই হয়ে যাবে। এই হলো আমাদের এমসিকিউ। এবার আসো, এই যে এমসিকিউ জায়গাগুলো আমি বলছি, এই এমসিকিউ গুলো আমাদের এখন করতে হবে। আচ্ছা, আর একটা এমসিকিউ একটু। ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট করে দেয় কোন ব্যাকটেরিয়া? ইথানলকে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট করে কোন ব্যাকটেরিয়া? অ্যাসিটোব্যাক্টর ব্যাকটেরিয়া অথবা মাইক্রোডার্মা অ্যাসিডি নামক একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট করে। এই যে ইথানলকে, ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট করে। তা এই হলো আমাদের এমসিকিউ। এরপরে আর কি আছে? ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ কৌশল, এটা বলছিল। খাদ্যদ্রব্য, ভিনেগার, গ্লুকোজ, সুক্রোজ। আচ্ছা, এই এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, এই যে আছে। দেখো, এস্টার্সের মধ্যে কি থাকে? এস্টার্সকে যদি তুমি ভাঙো তা মল্টোজ পাবা। মল্টোজ একটা ডাইস্যাকারাইড, মল্টোজকে ভাঙলে গ্লুকোজ, গ্লুকোজ পাবো। তো এস্টার্সকে ভাঙলে আমরা কি পাবো? মল্টোজ। আর মল্টোজ হলো একটা ডাইস্যাকারাইড,
এর মধ্যে কি থাকে? দুই অণু গ্লুকোজ থাকে। সুক্রোজকে ভাঙলে আমরা কি পাবো? গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাবো। সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ ফ্রুক্টোজ, মল্টোজকে ভাঙলে শুধু গ্লুকোজ, আর সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাবো। ল্যাকটোজ, এগুলো তোমরা, ল্যাকটোজ এখানে আমাদের লাগবে না। ল্যাকটোজ হলো গ্লুকোজ আর গ্ল্যাকটোজ থাকে। ল্যাকটোজ কোথায় পাওয়া যায়? ল্যাকটোজ হলো দুধের চিনি। দুধে যে চিনিটা থাকে সেটা হলো ল্যাকটোজ, আর ওই ল্যাকটোজের হলো ডাইস্যাকারাইড। এই ডাইস্যাকারাইড কে ভাঙলে গ্লুকোজ আর গ্লাকটোজ পাবো। মল্টোজ কে ভাঙলে দুই অণু গ্লুকোজ পাবো। ইনসুলিন কে ভাঙলে ফ্রুক্টোজ, ইনুলিন, ইনুলিন কে ভাঙলে আমরা দুই অণু ফ্রুক্টোজ পাবো। তো এই কোনটাকে ভাঙলে কি পাবো, এটা ইম্পর্টেন্ট। আর এগুলো তোমরা বায়োলজিতে পড়বা, পেপসিন, ট্রিপসিন, এই এনজাইম কোথায় কোনটা থাকে, এটা দরকার নাই। তা আমরা এই যে এমসিকিউ গুলা এই বইয়ের দাগানো বইয়ের থেকে আমি তোমাদের দেখাই দিছি। এখন আসো, যদি এমসিকিউটা তোমরা দাগানো বইটা তো পড়বাই, মানে বইটা আমি যেখানে যেখানে দাগানো ওখান থেকে পড়বা। আর দ্বিতীয়ত, আমি এখন নোট করে দিচ্ছি। নোট করতে খুব বেশি সময় লাগার কথা না, যদি 1 ঘন্টার প্রায়টা আমি বলে ফেলছি। অল্প একটু করে করে বলবো আর নোট করে দিব। নোটটা এখন করে নাও। নোট করে নিলেই আশা করা যায় এমসিকিউ সব পারবে এখান থেকে। আচার অনেকদিন ঘরে রেখে দিলে ছত্রাক পড়ে, ওই সাদা, না না, ওই সাদা সাদা ছোপ পড়ে যাবে, আচার খাওয়া ঠিক না। ঠিক আছে, ওই তোমার খাইলা একদিন হয়তো ভালো, যে খাইলাম কিছু হলো না, তার মানে ওই দিন ক্ষতিকারক তোমার ছত্রাক ওটার মধ্যে হয়তো ছিল না। কিন্তু এমন ক্ষতিকারক ছত্রাক আসতে পারে যে ছত্রাক তোমার কিন্তু অবস্থা খারাপ করে দিতে পারে, এই জন্য খাওয়া ঠিক না। তো প্রথমে, খাদ্য নিরাপত্তা 3টা ভিত্তি নোট করো এখন থেকে। খাদ্য নিরাপত্তার ভিত্তি, খাদ্য নিরাপত্তার ভিত্তি হলো 3টি। 3টি ভিত্তি ইংলিশে লিখতে বলছি। ফুড অ্যাভেলেবিলিটি, ইংলিশে মনে থাকে ভালো, বুঝছো এটা? অ্যাভেল, যদি বলো পরীক্ষার সময় ইংলিশে লেখা যাবে কিনা, অবশ্যই লেখা যাবে। ফুড অ্যাভেলেবিলিটি। 2 হলো ফুড অ্যাক্সেস। আর 3 হলো ফুড ইউজ। এই 3টা হলো খাদ্য নিরাপত্তার ভিত্তি। খাদ্য নিরাপত্তা এত, এখন এটা অ্যাভেলেবিলিটি মানে পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি। বাংলায় যদি লেখো, পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি। ফুড অ্যাক্সেস, এই ফুড অ্যাক্সেস এর এটা হলো, একটু বাংলাটা একটু অনেকে ঝামেলা হয়। এটা হলো খাদ্য গ্রহণের সামর্থ্য, মানে খাদ্য গ্রহণে আমার ই আছে কিনা, আমি খাদ্য পাবো কিনা। গরিব মানুষ যেমন খাদ্য পায়, বড় লোক তো তার থেকে অনেক বেশি খাদ্য পায়। তো এই খাদ্য গ্রহণের সামর্থ্য, আমার সামর্থ্য আছে কিন্তু আমি সেটা পাচ্ছি না, আমি তো আর বড় লোক না, এরকম। ফুড অ্যাক্সেস আছে কিনা সব মানুষের কাছে, মানে সব ধরনের মানুষের কাছে, প্রান্তিক সব মানুষের কাছে পৌঁছায় দেওয়া, এটা হলো ফুড অ্যাক্সেস। আচ্ছা, ফুড অ্যাক্সেস এর পরে ফুড ইউজ, খাদ্যের যথাযথ ব্যবহার, খাদ্যের সঠিক ব্যবহার, খাদ্যের সঠিক ব্যবহার। ইংলিশটা মনে থাকবে, খাদ্যের সঠিক ব্যবহার। বাংলাটা পাশে লিখে রাখবে। তাহলে খাদ্য নিরাপত্তার 3টি: ফুড অ্যাবিলিটি, ফুড অ্যাভেলেবিলিটি, ফুড অ্যাক্সেস, ফুড ইউজ। এরপরে আমরা চলে যাচ্ছি নাইট্রোজেন যুক্ত সার। দেখো আমি যেভাবে এমসিকিউ গুলা বলে গেছি সেভাবে লিখছি। নাইট্রোজেন, এন যুক্ত, নাইট্রোজেন বাংলায় লিখি। নাইট্রোজেন যুক্ত সার, প্রথমত ইউরিয়া, খুবই খুবই বেশি ইউজ হয়। এর এর সংকেতটাও কিন্তু মনে রাখতে হবে, NH2CO, NH2, ইউরিয়া। নাইট্রোজেন ঘটিত আর সার কি আছে? অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট। এটা হলো নাইট্রোজেন সমৃদ্ধ সার। আচ্ছা, এরপরে সার হলো টিএসপি সমৃদ্ধ, ফসফেট সমৃদ্ধ সার, ফসফরাস, ফসফরাস সমৃদ্ধ সার হলো টিএসপি। টিএসপির সংকেতটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যদিও তোমাদের দিবে না, অ্যাডমিশনের সময় আসে। মনোক্যালসিয়াম ডাইহাইড্রোজেন, আচ্ছা, CaH2PO4 2, মনোক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, এই যে এখানে 2, ডাইহাইড্রোজেন ফসফেট। তাহলে মনোক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট,
এটা হলো টিএসপি এর সংকেত। এই টিএসপি সংকেতটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আসো যে ট্যাপ। ট্যাপের সংকেতটা হলো কি, ডায়ামোনিয়াম ফসফেট, যেটা NH4 2, ডায়ামোনিয়াম ফসফেট, NH4 2 HPO4, ডায়ামোনিয়াম ফসফেট, HPO4, ঠিক আছে। তাহলে টিএসপি সারের সংকেত, ডিএপি সারের সংকেত, এগুলো হলো ফসফরাস সমৃদ্ধ সার। আচ্ছা, এবার আসো পটাশিয়াম সমৃদ্ধ সার বা পটাশিয়াম যুক্ত সার। এটা হলো দুইটা ছিল, একটা হলো মিউরেট অফ পটাশ যেটা বলে, সেটা হলো মিউরেট অফ পটাশ, পটাশিয়াম ক্লোরাইড। এটা সবচেয়ে বেশি বুঝায়, দেখতে খুবই সুন্দর, মিউরেট অফ পটাশ, লাল দেখতে। রাশিয়া থেকে সবচেয়ে বেশি মিউরেট অফ পটাশ আমদানি হতো বাংলাদেশ। রাশিয়ার বাণিজ্য বন্ধ করে দিয়ে রাশিয়া থেকে কম আসে, এখন কানাডা থেকে আসে। কানাডা, মিউরেট অফ পটাশ, KCl। এটা হলো পটাশিয়াম সমৃদ্ধ, লাল টুকটুকে দেখতে, সুন্দর কালার। আচ্ছা, পটাশিয়াম সমৃদ্ধ আর সার কি, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম সমৃদ্ধ সার। পটাশিয়াম গাছের কি করে, এই পটাশিয়াম যদি না থাকে তা গাছে ফুল ধরে না, গাছে ফুল আর ফল ধরে না। তুমি দেখবা যে ধান খেতে যখন গাছে ফুল আসার সময় হয়, বা কিন্তু ধানের যখন হয় তখন পটাশ দেয়। বা আমের সিজন যখন আম গাছে আম মুকুল আসবে, যে কোনো ফলমূল গাছে ফল আসার জন্য পটাশ দিতে হয়। পটাশ দিলে কি হয়ে যায়, ওই গাছে ফুল আসে। তাহলে উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়ক পটাশিয়াম কি কাজ করে, দেখো, ফুল ফল, উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়ক। উদ্ভিদের ফুল ও ফল ধারণে সহায়তা করে। ওকে, নাইট্রোজেন যুক্ত না, কোনটা ইম্পর্টেন্ট সেটা তো বলা হলো না। নাইট্রোজেন যুক্ত সার, ইউরিয়াটা সব থেকে ইম্পর্টেন্ট। নাইট্রোজেন যুক্ত সার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, ইউরিয়া। আচ্ছা, টিএসপি হলো ফসফরাস সমৃদ্ধ সার, কোনটা বেশি ইম্পর্টেন্ট, টিএসপি। টিএসপি সংকেতটা ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম হাইড্রোজেন ফসফেট, এটা অতটা ইম্পর্টেন্ট না। আর পটাশিয়াম সমৃদ্ধ একটাই মনে রাখতে চলে, পটাশিয়াম, মিউরেট অফ পটাশ। পটাশিয়াম কি করে, উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়তা করে। খাদ্যবস্তু পচন, টক্সিন কি সংজ্ঞা বলছিলাম। টক্সিন কি এটা হলো, নোট করবা, টক্সিন কাকে বলে। আর এর আগের পেজে খাদ্য নিরাপত্তা কি, এটা নোট করবা আগের পেজ থেকে, খাদ্য নিরাপত্তা কাকে বলে এটা। খ দাগে, এগুলো কিন্তু ক দাগের প্রশ্ন। টক্সিন কি, ফুড পয়জনিং কি, এই পেজে আছে। 1 নাম্বার, ফুড পয়জনিং কি, ফুড পয়জনিং কি, এটা নোট করবা। আচ্ছা, এরপরে কি হলো, হুম, খাদ্য নিরাপত্তা কি, আগের পেজে, খাদ্য নিরাপত্তা কি, এই তিনটা নোট করবো অবশ্যই ক দাগের প্রশ্ন হিসেবে। খাদ্যবস্তু নষ্টের কারণ, পরের পেজে থেকে নোট করতে হবে যেটা, সেটা হলো খাদ্য নষ্ট হওয়ার কারণ। খাদ্য নষ্ট হওয়ার কারণ তিনটি, খাদ্য নষ্ট হওয়ার কারণ, এটা কিন্তু এমসিকিউ তে আসতে পারে। তিনটি, মূলত তিনটি। 1 নম্বর হলো কি, জীবাণু দ্বারা পচন। এক হলো জীবাণু দ্বারা পচন, জীবাণু দ্বারা পচন। জীবাণু দ্বারা, জীবাণু কোনগুলো আছে, জীবাণুগুলো একটু ভেতরে লিখে দিতে পারো। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড। মোল্ড এক ধরনের ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড দ্বারা পচন, জীবাণু দ্বারা পচন একটা, এর কারণে খাদ্যবস্তু পচে যায়। 2 নম্বর হলো এনজাইম এর প্রভাবে অক্সিজেনের উপস্থিতিতে। কিভাবে নোট করবো আমি দেখাই দিচ্ছি, বুঝছো। এনজাইমের প্রভাবে অক্সিজেন এর উপস্থিতিতে খাদ্যবস্তুর উপস্থিতিতে খাদ্যবস্তুর রাসায়নিক জারণ বা বিয়োজন, রাসায়নিক জারণ বা বিয়োজন।
যে কোনো একটা লিখলে হয়, জারণ লিখলেও হয়, বিয়োজন লিখলেও হবে। আমার জন্য জারণ বিজারণ লিখে না, এটা কিন্তু শুধু জারণ প্রক্রিয়া, যেহেতু অক্সিজেনের সাথে বিক্রিয়া, এটা কিন্তু শুধুমাত্র জারণ প্রক্রিয়াটাই। ঠিক আছে, এটা কিন্তু বিজারণ না, জারণ অথবা বিয়োজন লিখতে পারো। 3 নাম্বার খাদ্যবস্তু নষ্টের আরেকটা কারণ কি? ধাতব আয়ন, ওই যে ট্রেস এলিমেন্ট যেটা বলছিলাম, ধাতব আয়নের প্রভাবে তেল ও চর্বিযুক্ত খাদ্যের, ধাতব আয়ন, ধাতব আয়নের প্রভাবে তৈল ও চর্বি, তৈল ও চর্বিযুক্ত, তৈল ও চর্বিযুক্ত খাদ্যবস্তুর জারণ, খাদ্যবস্তুর জারণ বা বিয়োজন। তাহলে এই 3টা কারণে খাদ্যবস্তু নষ্ট হয়ে যায়। নোট করে রেখে দিবা 3টা জিনিস, খাতায় লিখবা, না লিখলে কিন্তু মনে থাকবে না। আচ্ছা, এরপরে একটা কদাগের প্রশ্ন আছে। কদাগের প্রশ্নটা হলো কি, যে খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভ কি? খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভস, ভেটিভস কি? একটা খতাগের একটা প্রশ্ন আছে, এডব্লিউ। এডব্লিউ হলো কি? পানি সক্রিয়তা। এটা খদাগে আসতে পারে, ইম্পর্টেন্ট কম, বুঝছো? আজ পর্যন্ত দেয় নাই, কিন্তু যে কোনো সময় দিতে পারে। পানি সক্রিয়তা, এডব্লিউ। এই এডব্লিউ কি জিনিস? এডব্লিউ যদি আসে, তা তুমি সংজ্ঞাটা এভাবে দিতে পারো, যে সংজ্ঞাটা আমি একবার দেখাইছিলাম, বইয়ের থেকে তো লিখবা, নির্দিষ্ট তাপমাত্রায় খাদ্যবস্তুর তে থাকা পানি ও জলীয় বাষ্পের পরিমাণ, খাদ্যবস্তুতে থাকা জলীয় বাষ্পের পরিমাণ, 2 নম্বরে হলো পরিবেশের, খাদ্যবস্তুর চারপাশের পরিবেশে থাকা, খাদ্যবস্তুর চারপাশে থাকা, চারপাশের পরিবেশে থাকা জলীয় বাষ্পের পরিমাণ, পরিবেশে থাকা জলীয় বাষ্পের পরিমাণ। এডব্লিউর ভ্যালু গুলো কেমন? আচ্ছা, এডব্লিউর মানটা কি হয়? এডব্লিউর মান 0 থেকে 1-এর মধ্যে থাকে। এডব্লিউ মান 1-এর মধ্যে সীমাবদ্ধ। কেন 0 থেকে 1 একটু বুঝাই বলি। দেখো, খাদ্যবস্তুর পরিমাণ, যে পরিমাণ পানি থাকবে, এই খাদ্যবস্তুর বাইরে পরিবেশে তো আরো বেশি পানি থাকবে। এই যে আমরা যেখানে পরিবেশে আসি, আবার এমন ফল বলুন না যে স্যার, এটা কি ফল, এই যে কি ফল আছে, তরমুজ, তরমুজের ভেতরেতে পানি বেশি। না, ওইটার কথা বলতেছি না, আমরা আমরা বলতেছি এমনি স্বাভাবিক যেটা, সেটা স্বাভাবিক খাদ্য বলো, ধরো যেটাকে তুমি সংরক্ষণ করতে চাও, তরমুজটা বাদ দিয়ে, যেমন মাছ, শুটকি মাছ। আর শুটকি মাছ যেটা আছে, ওই শুটকি মাছের ভেতরের যে পরিবেশ, মানে ভেতরে পানি, আর ওর বাইরের পরিবেশের পানি অবশ্যই বেশি থাকবে। তা বাইরের পরিবেশের পানিটা অবশ্যই বেশি, খাদ্যবস্তুর পানিটা অবশ্যই কম, এই জন্য এর ভ্যালুটা 0 থেকে 1-এর মধ্যে থাকে। এই এডব্লিউ মানের উপরে ভিত্তি করে ব্যাকটেরিয়া জন্মাইতে পারবে কিনা, ছত্রাক জন্মাইতে পারবে কিনা, সেই মানটা। তো এখানে কয়েকটা ভ্যালু আছে। 1 নম্বর হলো যে AW0 হলে ব্যাকটেরিয়া, ছত্রাক, ইস্ট জন্মাইতে পারে না। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, ছত্রাক, ব্যাকটেরিয়া, ছত্রাক বা ইস্ট জন্মাইতে পারে না।
জন্মাইতে পারে না। আচ্ছা, এডব্লিউ এরাশো ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য এডব্লিউ এর ভ্যালু কত হওয়া লাগে? ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য এডব্লিউ 0.90 থেকে বেশি হওয়া লাগে, হতে হয়। আচ্ছা, 2 নম্বরে ছত্রাক ইস্ট ইস্ট বৃদ্ধির জন্য এডব্লিউ 0.88 এর বেশি হতে হয়। 3 নম্বর হলো ছত্রাক বৃদ্ধির জন্য এডব্লিউ 0.80 এর বেশি হতে হয়। এটা গেল। আর কোটাজাতকরণে এডব্লিউ এর ভ্যালু কত রাখা হয়? কৌটাজাতকরণে কোটাজাতকরণে এডব্লিউ এর মান 0.60 এর কম রাখা হয়। দেখো, এডব্লিউ যদি 0 হয় তাহলে তো কোনো ব্যাকটেরিয়া জন্মাইতে পারবে না। ব্যাকটেরিয়া জন্মানোর জন্য এডব্লিউ এর ভ্যালুটা মিনিমাম 0.90 এর বেশি হতে হয়। 0.90 বেশি হতে হয় ছত্রাক বৃদ্ধির জন্য। এই যে ইস্ট বৃদ্ধির জন্য 0.88 এর বেশি হতে হয়। আর ছত্রাক যদি জন্মাইতে বা বৃদ্ধি হতে হয় তাহলে 0.80 এর বেশি হতে হয়। তা আমরা যদি এই তিনটা ভ্যালুর উপরে রেখে দিতে পারি, মানে বেশি শুকাইতে পারি খাদ্যটাকে, তাহলে ওইটার মধ্যে না ব্যাকটেরিয়া, না ছত্রাক, না ইস্ট কোনোটাই জন্মাইতে পারবে না। এ কারণে ওই পোটাজাতকরণ বা ফুড ক্যানিং যখন করা হয় তখন সেটার এডব্লিউ এর ভ্যালু 0.6 এটা রাখা হয়। এর পরের পেজে দেখো কেস হার্ডেনিং কি, আমি অলরেডি বলছি তোমাদের। কেস হার্ডেনিং, কেস হার্ডেনিং বাংলায় লিখে দিই। কেস হার্ডেনিং কি? কেস হার্ডেনিং তো অলরেডি বলছি, এটা সংজ্ঞাটা নোট করবা। কেস হার্ডেনিং হলো কি, যে খাদ্যবস্তুর সারফেসকে শুকিয়ে ফেলা, সারফেসটাকে বা উপরিত্বককে শুকিয়ে ফেলা। উপরিত্বককে যদি শুকিয়ে ফেলা হয় তবে ওর মধ্যে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারো। এই পরটা হলো কেস হার্ডেনিং। এই কেস হার্ডেনিং এর সংজ্ঞাটা এখান থেকে লিখে ফেলবা। এরপরে যাই, ফ্রিজের টেম্পারেচার তো বলছিলাম নর্মাল ফ্রিজ। ফ্রিজের নর্মাল টেম্পারেচার 0 থেকে 4, আর ডিপ ফ্রিজ হলো -5 থেকে। এটা ফ্রিজ নর্মাল। নর্মাল ফ্রিজ টেম্পারেচার 0 থেকে -4 এর মধ্যে। 0 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে -4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আর ডিপ ফ্রিজ -5 থেকে -18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে ডিপ ফ্রিজের টেম্পারেচার। প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভের এক্সাম্পল। প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ কোনগুলো? 1 নম্বরে হলো লবণ, 2 চিনি, 3 হলো সরিষার তেল, 4 হলো রসুন, আর আছে হলুদ লবঙ্গ। এই হলুদ লবঙ্গ একসাথে লেখো, রসুন, হলুদ, লবঙ্গ, তাহলে মনে থাকবে। নয়তো অনেকগুলো মনে হবে না তোমাদের। লবণ চিনি তো এমনি জানো, সরিষার তেল।
রসুন, হলুদ, লবঙ্গ, এগুলো হলো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। কিউরিং কাকে বলে? এখানে একটা সংজ্ঞা আছে যে NaCl এর দিয়ে খাদ্যবস্তুকে সংরক্ষণ করাকে কিউরিং বলে। কিউরিং এর সংজ্ঞাটা এখানে লিখে রাখবো। কৃত্রিম পিকলিং কি? পিকলিং হলো আচার তৈরি। এখান থেকে পিকলিং এর সংজ্ঞাটাও লিখবা। তাহলে পিকলিং কি, কিউরিং কি, সংজ্ঞা দুইটা খাতায় লিখবো। এরপরে চলে যাচ্ছি আমরা কৃত্রিম ফুড প্রিজারভেটিভ। এটা বললে আমাদের ক্লাস শেষ। দেখো, অল্প একটু সময়ের মধ্যে নোট করা হয়ে যাচ্ছে। কৃত্রিম ফুড প্রিজারভেটিভস। এখন আসা যাক, কৃত্রিম ফুড প্রিজারভেটিভ হলো তিন ধরনের। একটা হলো অ্যান্টি মাইক্রোবিয়াল। অ্যান্টি মাইক্রোবিয়াল। অ্যান্টি মাইক্রোবিয়াল গুলো বেশি এরা কারা? এগুলো হলো ব্যাকটেরিয়া প্রতিরোধী, বুঝছো? অ্যান্টি মাইক্রোবিয়াল। অ্যান্টি মাইক্রোবিয়ালের সংজ্ঞাটা লিখবা কিন্তু। অ্যান্টিমাইক্রোবিয়াল হলো কি, যে সকল রাসায়নিক অ্যান্টিমাইক্রোবিয়াল, এরা হলো ব্যাকটেরিয়া প্রতিরোধী। বিশেষ করে অ্যান্টিমাইক্রোবিয়াল গুলো কি কি? যে যে সকল রাসায়নিক পদার্থ ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড প্রতিরোধ করে খাদ্যকে সংরক্ষণ করে, তাদেরকে অ্যান্টিমাইক্রোবিয়াল বলে। বইয়ের সংজ্ঞা আছে, অ্যান্টিমাইক্রোবিয়ালের সংজ্ঞা লিখবা। দুই নম্বরে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টি অক্সিডেন্ট। তিন নম্বরে হলো কিলেটিং এজেন্ট। এই তিনটা জিনিসের সংজ্ঞা অনেকে বোঝে না। প্রথম কথাটা হলো অ্যান্টিমাইক্রোবিয়াল হলো ব্যাকটেরিয়া, ইস্ট। আমি ছোট কথাই বলি, তাহলে মনে থাকবে জিনিসটা। ব্যাকটেরিয়া, ইস্ট, আর হলো ছত্রাক প্রতিরোধী। এগুলো দিলে এটা আর জন্মাইতে পারবে না। ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক প্রতিরোধী, এটা হলো অ্যান্টি মাইক্রোবিয়াল। অ্যান্টিঅক্সিডেন্ট কি জিনিস? অ্যান্টিঅক্সিডেন্ট হলো ফ্রি রেডিক্যাল ও অক্সিজেন শোষণকারী। ফ্রি রেডিক্যাল শোষণকারী। ফ্রি রেডিক্যাল চর্বি জাতীয় পদার্থ জারণে সহায়তা করে কে? ফ্রি রেডিক্যাল আর অক্সিজেন। মানে ওই চর্বি জাতীয় পদার্থের সাথে অক্সিজেন বিক্রিয়া করে ফ্রি রেডিক্যাল তৈরি করে। ওই ফ্রি রেডিক্যাল গুলোই চর্বিটাকে নষ্ট করে ফেলবে। এই ফ্রি রেডিক্যাল শোষণকারী গুলোকে আমরা বলতেছি অ্যান্টি অক্সিডেন্ট। একদম সহজ কথায় যদি তুমি জিনিসগুলো মনে রাখতে চাও। আর কিলেটিং এজেন্ট হলো কি? পুলিশ। কিলেটিং এজেন্ট হলো এক ধরনের পুলিশ জাতীয় জিনিস। কিলেটিং এজেন্ট হলো কি, ওই যে ট্রেস এলিমেন্টের ডি ব্লকের সাথে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ থেকে ডি ব্লক মৌলের ঘরগুলোকে ব্লক করে। এটা বলতে পারি যে ট্রেস এলিমেন্ট বা আয়ন, যেগুলো আয়ন পরে লিখি, এই যে আয়রন 2+, আয়রন 3+, কোবাল্ট 3+, এই যে আয়নগুলো আছে, কপার 2+, এদের ঘর, এদের সাথে সন্নিবেশ বন্ধন আবদ্ধ হয়। এদের সাথে সন্নিবেশ বন্ধন আবদ্ধকারী, সন্নিবেশ বন্ধনে আবদ্ধকারী পদার্থ। তাহলে এদের সাথে যদি সন্নিবেশ বন্ধন আবদ্ধ করে দেয়, মানে এদের ঘর কি বলছিলাম, যে এই কপতি, এদের ফাঁকা ডি অরবিটাল থাকে। এই ফাঁকা ডি অরবিটাল গুলো হলো কি, এই ফাঁকা ডি অরবিটাল গুলো হলো একটা হোটেল রুম হিসেবে কাজ করে। এই হোটেল রুমের মধ্যে ছেলে মেয়েগুলোকে ঢুকাই দিয়ে নষ্ট করে ফেলে। তাই এটাও খাবারের ক্ষেত্রেও একই। এই হোটেল রুম ডি ব্লক মহলের ফাঁকা ডি, 5টা করে করে ঘর আছে, এর মধ্যে একাধিক ফাঁকা থাকে। এখন কিলেটিং এজেন্ট গুলো কি, যে আমরা তোমাদের ফাঁকা ঘরগুলোকে ব্লক করে রেখে দেবো, যার মধ্যে যাতে ওই কপতি না ঢুকতে পারে। ঠিক আছে, তাহলে কপতি না ঢোকা মানে কি, খাদ্য পচবে না। কারণ কি, এই যে এরা দেখো হোটেল রুম, এখন এর মধ্যে তুমি কি রাখবা? তুমি ধরো একটা খাবার রাখছো, সেটা হলো একটা বিস্কিট। এই যে একটা বিস্কিট রাখছো, and এই বিস্কিটটা এবার অক্সিজেনকে খুঁজবে। অক্সিজেন দ্বারা জারিত হতে হবে। এই অক্সিজেন দ্বারা জারণ ঘটানোর জন্য আবার ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া আছে। তো এই অক্সিজেনটাকে, এর মধ্যে যে অক্সিজেনটাকে
ঢুকতে হবে, এখানে ধরো অক্সিজেনটা আসতে হবে। তো এই যদি ঘরের মধ্যে থাকে, বিস্কিট রাখছো, সেই ঘরের মধ্যে অক্সিজেন ঢুকছে, কার ঘরের মধ্যে ঢুকছে? এই ফাঁকা ডি অরবিটাল গুলোর মধ্যে ঢুকছে। কাদের ফাঁকা ডি অরবিটাল? এই যে অবস্থানন্তর ধাতুর অরবিটাল। এই ঘরের মধ্যে ঢুকতে পারলে এবার বিস্কিটের সাথে অক্সিজেন আছে, হয়তো এটা পৌঁছে যাবে। তাহলে আমরা কি 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 দিয়ে দিব এর মধ্যে? ইডিটিএ দিয়ে দিব। এই যে ইডিটিএ কি করবে? এই ঘরগুলোকে ব্লক করে দিবে। তা ইডিটিএ যদি দিয়ে দাও, এই ঘরগুলো ব্লক, এই ঘরগুলো এখন কি হয়ে যাবে? সব বন্ধ করে দিবে। কে বন্ধ করে দিবে? কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্টের এক্সাম্পল হলো ইডিটিএ। ইডিটিএ আর একটা হলো ইথিলিন ডায়ামিন। এই দুইটা জিনিস যদি তুমি ব্যবহার করো, তাহলে ওই এদের ঘরগুলো বন্ধ হয়ে যাবে, হোটেল রুম ব্লক, তাহলে বিক্রিয়া ঘটবে না, খাদ্যও পচবে না। তো এই হলো মোটা দাগে তিনটার মধ্যে পার্থক্য, যে অ্যান্টিমাইক্রোবিয়াল হলো ব্যাকটেরিয়া ধ্বংস করে দেবে, অ্যান্টিঅক্সিডেন্ট হলো কি ফ্রি রেডিকাল গুলোকে অ্যাবজর্ব করবে, আর কিলেটিং এজেন্ট হলো কি ফাঁকা ঘরগুলোকে ব্লক করবে। তাহলে প্রথমে আসি অ্যান্টিমাইক্রোবিয়াল কোনগুলো আমাদের পড়তে হবে। অ্যান্টিমাইক্রোবিয়ালের নামগুলো অবশ্যই, এক নম্বরে সোডিয়াম বেনজয়েট বা বেনজয়িক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট বা ও বেনজয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড অ্যান্টিমাইক্রোবিয়াল। দুই নম্বরে হলো পটাশিয়াম সরবেট বা সোডিয়াম, পটাশিয়াম সরবেট বা সোডিয়াম সরবেট, সোডিয়াম সরবেট। তিন নম্বরে, এটা দুই তিন, সাইট্রিক অ্যাসিড। এদের নামগুলো অবশ্যই মুখস্থ হয়ে যাবে পড়তে পড়তে। সাইট্রিক অ্যাসিড, এরপরে আছে হলো অ্যাসিটিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানয়েট, অ্যাসিটিক অ্যাসিড, তারপরে লিখবা ক্যালসিয়াম প্রোপানয়েট, প্রোপানয়েট। ছয় নম্বরে নাইট্রাইট, নাইট্রাইট ও নাইট্রেট লবণ, সোডিয়াম নাইট্রাইট ও নাইট্রাইট লবণ। সালফাইট, মেটাবাইসালফেটও আছে, সালফাইট। সাত হলো সালফাইট, সালফার ডাইঅক্সাইড, আর হলো মেটাবাইসালফাইট, মেটা বাইসালফাইট। এই নাম কয়টা আগে অবশ্যই মুখস্থ করবা। তোমার পরীক্ষার খাতায় কিন্তু খদাগে আসতে পারে যে তিনটি অ্যান্টিমাইক্রোবিয়ালের নাম লেখো, তাহলে এখান থেকে তিনটা বা চারটা লিখে দিতে বলতে পারে। ওকে, এবার আসা যাক, এই যে কৃত্রিম ফুড প্রিজারভেটিভের অনুমোদিত মাত্রা সর্বাধিক কতটুকু পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। দেখো, প্রিজারভেটিভ, কৃত্রিম ফুড প্রিজারভেটিভ ব্যবহারযোগ্য, কৃত্রিম ফুড প্রিজারভেটিভের ব্যবহারযোগ্য অনুমোদিত মাত্রা, ব্যবহারযোগ্য অনুমোদিত মাত্রা, এর মাত্রা কত? 0.1%। ঠিক আছে, চারটা অপশন থাকবে এরকম, একটা থাকবে 1%, একটা থাকবে 0.1%, একটা থাকবে 0.01%, একটা থাকবে হলো 0.2%। অ্যান্সার হবে 0.1%। ওকে, এবার আসি যে কার পিএইচটা কত। প্রথমে আসো যে সাইটিক অ্যাসিড যেটা সবচেয়ে বেশি আছে কৃত্রিম ফিড প্রিজারভেটিভ হিসেবে, সাইটিক অ্যাসিডের পিএইচ কত থাকে? সাইটিক অ্যাসিডের পিএইচ থাকে হলো 3.14। একটা পিএইচ গুলো আগে লিখে দিই। বেনজোইক অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের পিএইচটা কত থাকে? 4.74 থাকে। আচ্ছা, আর ছিল হলো সোডিয়াম বেনজয়েট, বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট বা বেনজোইক অ্যাসিড।
এটার পিএইচ কত থাকে? 4.2। আর পটাশিয়াম আর একটা আছে শুধু, ক্যালসিয়াম প্রোপানয়েট। ক্যালসিয়াম প্রোপানয়েট, এটার পিএইচ কত থাকে? এটা থাকে 4.89। এটা বেশি হয়ে গেছে। পরীক্ষার খাতায় কি আসতে পারে? এতগুলো লাগবে না তোমার পরীক্ষার জন্য, শুধুমাত্র এই যে 1 2 3 মুখস্থ রাখো, ক্যালসিয়াম প্রোপানয়েটও লাগবে না, 4.89 যে পিএইচ এটা লাগবে না। ব্যাকটেরিয়া বৃদ্ধি সহায়ক পিএইচ কত? ব্যাকটেরিয়া বৃদ্ধি, ব্যাকটেরিয়া পিএইচ দরকার হলো 6.5-এর উপরে, বুঝছো? 6.5 থেকে 8.5 এর মধ্যে ব্যাকটেরিয়া গুলো ভালোভাবে জন্মায়। তা এদের পিএইচ যেহেতু ওদের থেকে কম, এ কারণে এটা ব্যবহার করা যায়। এই সাইট্রিক অ্যাসিড কিন্তু মেডিকেল আসছে, সাইট্রিক অ্যাসিডের পিএইচ 3.1। কোনটা দিয়ে কি সংরক্ষণ করে? এখন আসি যে কোনটি দিয়ে কি সংরক্ষণ করা যায়। অ্যান্টিমাইক্রোবিয়ালের ব্যবহার, মানে অ্যান্টিমাইক্রোবিয়াল কোনটা দিয়ে কি সংরক্ষণ করে? অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার, 1 নম্বরে চানাচুর চিপস, পনির, সালাদ। চানাচুর, চিপস, পনির, সালাদ। এটা সংরক্ষণ করব কি দিয়ে? বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েড। সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম বেনজয়েড বা বেনজোইক অ্যাসিড। 2 নম্বর, দই মিষ্টি, বেকারি। দই মিষ্টি, পনির মাখন, পনির মাখন, বেকারি। বেকারি মানে বিস্কিট জাতীয় পণ্য। বেকারি তো এভাবে বানান না, বেকারি। বেকারি, বেকারি সম্পন্ন, বেকারি সামগ্রী। এগুলো সংরক্ষণ করব কি দিয়ে? পটাশিয়াম সরবেট। পটাশিয়াম সরবেট ভেরি ইম্পর্টেন্ট, 1 নম্বরটা আসে। আর দই মিষ্টি বেকারি যদি বলে তাহলে পটাশিয়াম। দই মিষ্টি পনির মাখন, দই মিষ্টি পনির মাখন, মানে ওই যে দই মিষ্টির দোকান, বইয়ের দোকান, এটা মনে করবো পটাশিয়াম সরবেট। এটা মিষ্টির দোকান আছে না, মিষ্টির দোকান ওরা কিন্তু এটা ব্যবহার করে। মিষ্টির দোকান, মনে হয় মিষ্টির দোকান এটা। এবার লেখো মিষ্টির দোকান। মিষ্টির দোকানের মধ্যে কি কি পাওয়া যায়? এই ঢাকা শহরে মিষ্টির দোকানের মধ্যে তুমি দই, দই মিষ্টি, বিভিন্ন জাতীয় মিষ্টি, মাখন, পনির তো আছেই, সাথে কিন্তু বেকারি পণ্য, বিস্কিট টিস্কিটও রাখে ওরা। তাহলে এই দোকানে সব পটাশিয়াম সরবেট। এরপরে যাচ্ছি আমি ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড মানে ভিনেগার। অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগার, এটা দিয়ে আচার, চাটনি, আচার, চাটনি, সস। আটার চাটনি, সস, ভিনেগার বা ইথানোয়িক অ্যাসিড, যেটা ভিনেগার বা ইথানোয়িক অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড কত পার্সেন্ট ব্যবহার করা হয়? ভিনেগার বা অ্যাসিড 6 থেকে 10%। ব্যবহার করা হয় 6 থেকে 10% এরকম, ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড। ওকে, এরপরে চলে যাচ্ছি পাউরুটি বিস্কুট, অতটা আসবে না। সাইট্রিক অ্যাসিড, পাউরুটির জন্য লিখি শুধু, পাউরুটির জন্য একটা, এটা অতটা ইম্পর্টেন্ট না। আহ, পাউরুটি অতটা ইম্পর্টেন্ট না। পাউরুটি, পাউরুটির জন্য হলো ক্যালসিয়াম প্রোপানয়েট। পাউরুটি বিস্কুট, বিস্কুট যদিও এখানে একবার লেখা হয় নাই, বিস্কুট, পাউরুটি বিস্কুট,
ক্যালসিয়াম প্রোপানয়েট, ক্যালসিয়াম প্রোপানয়েট, ক্যালসিয়াম প্রোপানয়েট। এরপরে চলে যাও সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত, এটা সবচেয়ে বেশি আসছে। সাইট্রিক অ্যাসিড হলো জ্যাম জেলি ক্যান্ডি, জ্যাম জেলি ক্যান্ডি, জ্যাম জেলি, জ্যাম জেলি। জ্যাম জেলি ক্যান্ডি। আর একটা আছে রান্না করা মাছ মাংস। কাঁচা মাছ মাংস এক আলাদা, আর রান্না করা কিন্তু আলাদা। রান্না করা মাছ মাংস কিন্তু সাইট্রিক অ্যাসিড দেওয়া হয়। এটা তো এক লেখার দরকার নাই, ওটা হলো তোমার তৈরি করবে, কনফিউশন তৈরি করবে। এই জন্য থাক, জ্যাম জেলি বললে সাইট্রিক অ্যাসিড দিবে। 6 নম্বর, মাছ মাংস সংরক্ষণে। মাছ ও মাংস সংরক্ষণ, মাছ মাংস সংরক্ষণ, মাছ মাংস সংরক্ষণে নাইট্রাইট, এই যে সোডিয়াম নাইট্রাইট বা সোডিয়াম নাইট্রেট, নাইট্রেট বা নাইট্রাইট লবণ। নাইট্রাইট বাংলায় লিখলে কি লিখবা, নাইট্রেট বা নাইট্রাইট লবণ, নাইট্রেট বা নাইট্রাইট লবণ, নাইট্রাইট লবণ মাছ মাংস বললে। খুবই খুবই ইম্পর্টেন্ট আসে। 7, সালফার ডাইঅক্সাইড, কাঁচা ফল আঙ্গুর, কাঁচা ফল শাকসবজি, কাঁচা ফল আঙ্গুর শাকসবজি, আঙ্গুর শাকসবজি, এটা খুব আসে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড বা সালফাইড লবণ শেষ। পরীক্ষাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 7 আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 6। চানাচুর চিপস মোটামুটি ইম্পর্টেন্ট, যে সোডিয়াম বেনজয়েট। দই মিষ্টি, মিষ্টির দোকানে হলো পটাশিয়াম সরবেট, লেস ইম্পর্টেন্ট, এটা লেস ইম্পর্টেন্ট। আচার চাটনি সস ভিনেগার ইম্পর্টেন্ট। পাউরুটি বিস্কিট লেস ইম্পর্টেন্ট, অতটা আসে না। সাইট্রিক অ্যাসিড, জ্যাম জেলি ক্যান্ডি লেস ইম্পর্টেন্ট। তাহলে ইম্পর্টেন্ট বলছি আমি শুধুমাত্র 4টা। এই 4টা থেকে আশা করা যায় এখান থেকে প্রশ্ন আসলে আসবে। ঠিক আছে, আর কোনটার পিএইচ কত সেটা কিন্তু বলছি। আর একটা জিনিস, যে সাইট্রিক অ্যাসিডের অনুমোদিত মাত্রাটা একটু লিখতে হবে, বাকিটা প্রয়োজন নয়। সাইট্রিক অ্যাসিডের অনুমোদিত মাত্রা, সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, মুছে দিলাম। তাহলে এইভাবে নোট করে কয়েকবার পড়বা, কয়েকবার পড়লে দেখবা যে তোমার এই জিনিস মুখস্থ হয়ে গেছে। যদি তুমি নোট না করো তাহলে কিন্তু ভুলে যাবা। কয়দিন পরে নোট করে ফেললে খুব বেশি হলে নোটটা 2 পেজ হবে বা 3 পেজ হবে। ওই নোটটা পড়তে খুব বেশি হলে তোমার আমার মতে 10 মিনিট বা 20 মিনিট সময় লাগবে, চোখ উল্টাবা নোট পড়া শেষ। তা নোট করলে তুমি কখনোই ভুলবা না, অ্যাডমিশন ওই নোটটা কাজে দিবে। এই জন্য আমি অ্যাডমিশনেও কিন্তু এইসব চ্যাপ্টার নোট করে দিই। এই যেভাবে নোট করে দিচ্ছি এভাবে নোট করে দিই, এই নোটের মধ্যে থেকেই সব আসে। এই জন্য আমি বারবার বলি যে আমার লেকচার খাতা থেকে 95% কোশ্চেন আসবে। মেডিকেল পরীক্ষা দিবা 20-22টা লেকচার খাতার মধ্যেই থাকবে। ঢাকা ভার্সিটির পরীক্ষা দিবা 15টার মধ্যে 12-13টা এমসিকিউ আমার কোশ্চেন থেকে থাকবে। জিএসটি পরীক্ষা দিবা আমার লেকচার নোট খাতা থেকে 25টার মধ্যে দেখা যাবে 20টা 21টা থাকবে। এগ্রি গুচ্ছ পরীক্ষা দিবা দেখবা আমার খাতার মধ্যে থেকে 20-25টা থাকবে, 25টার মধ্যে 20-21টা থাকবে। রাজশাহী পরীক্ষা দিবা, জগন্নগর এই জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, আর চিটাগাং ফোর্থ সিটিতে পরীক্ষা দিবা, সব আমার খাতার মধ্যে থাকবে। কেন? কারণ আমার খাতা এত সুন্দর করে এইভাবে নোট করা। ওর মধ্যে থেকে তো দিতে পারে, খাতার বইয়ের থেকে যদি প্রশ্ন করে তোমার খাতা থেকে প্রশ্ন করা হয়ে গেছে। আমার নোট খাতাটা এতটাই সমৃদ্ধ করে তৈরি করি আমি অ্যাডমিশনের সময়, যে তোমার ওর মধ্যেই থাকে। তাই এই যে এইভাবে নোট করা, তোমাদের কিন্তু এইভাবে নোট করতে হবে। নোট না করলে কিন্তু পারবে না, মানে মনে থাকে না। আচ্ছা, যেটা বলতেছিলাম, অনুমোদিত মাত্রা সাইট্রিক অ্যাসিড এর পিএইচটা আমরা কিন্তু জানি। সাইট্রিক অ্যাসিড পিএইচ বলছিলাম কত, 3.14, মেডিকেলে আসছে 2-3 বার। আর এই সাইট্রিক অ্যাসিডের অনুমোদিত মাত্রাটা কত? এর অনুমোদিত
মাত্রা, এর অনুমোদিত মাত্রাটা হলো 200 থেকে 350 ppm। 200 থেকে 350 ppm। এবার চলে যাচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট গুলো নোট করে দিব। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট কি জিনিস সেটা আগেই ব্যাখ্যা দিছিলাম। অ্যান্টিঅক্সিডেন্ট হলো কি, যে লিপিড আর চর্বি, এই লিপিড আর চর্বি জাতীয় এর সাথে অক্সিজেন যদি বিক্রিয়া করে তা কিছু ফ্রি রেডিকাল তৈরি হয়। এই ফ্রি রেডিকাল যদি তৈরি হয় তো ওই লিপিড বা চর্বি জাতীয় খাদ্যগুলো নষ্ট হয়ে যায়। অ্যান্টিঅক্সিডেন্ট হলো ওই লিপিড আর চর্বি থেকে যে অক্সিজেন বিক্রিয়া করে যে কি তৈরি করে, ফ্রি রেডিকাল তৈরি করে। ওই ফ্রি রেডিকাল শোষণকারী, বেসিক্যালি কি, ফ্রি রেডিকাল শোষণকারী, ফ্রি রেডিকাল শোষণকারী ও অক্সিজেন শোষণকারী। ও অক্সিজেন শোষণকারীও লেখো। ফ্রি রেডিকাল ও O2 শোষণকারী পদার্থ, O2 শোষণকারী পদার্থ, সেটাকে আমরা বলতেছি অ্যান্টিঅক্সিডেন্ট। আর এর সংজ্ঞাটা অবশ্যই বইয়ের থেকে আমি একটু আগে দেখাইছি। ডিটেলসে লিখলে কি লিখবো? তাহলে দুই ধরনের আছে। এক নম্বর হলো ফ্রি রেডিকাল শোষণকারী। ফ্রি রেডিকাল বা মুক্তমূলক, মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। ফ্রি রেডিকাল বা মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট এক নম্বরে হলো কি, বিএইচএ। দুই নম্বরে হলো বিএইচটি। তিন নম্বরে হলো টিবিএইচকিউ। চার নম্বরে হলো প্রোপাইল গ্যালেট, প্রোপাইল গ্যালেট। এর মধ্যে থেকে আমি বলছি কি যে এদের ফুল ফর্ম গুলো একটু জেনে রাখতে হয়, আর এদের সংকেতটা আমাদের জানতে হবে। তা প্রথমটা হলো সংকেত যদি লিখি, এক নাম্বারটা, আচ্ছা, ফ্রি রেডিকাল মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট আর একবারে লিখে নিই, তারপরে এদি। আর আরেকগুলো হলো যে অক্সিজেন শোষণকারী, অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। দুই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, কেউ ফ্রি রেডিকাল শোষণ করে, কেউ অ্যান্টিঅক্সিডেন্ট ওই অক্সিজেন শোষণ করে। অ্যান্টিঅক্সিডেন্ট, অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কি কি? খুবই সুন্দর, মানে ভিটামিন গুলা, ভিটামিন সি, ভিটামিন সি। দুই নাম্বার হলো ভিটামিন, ভিটামিন ই আবার, ভিটামিন ই। আর তিন নাম্বার হলো সালফাইড লবণ, সালফাইড লবণ। এরা হলো অক্সিজেন শোষণকারী। ভিটামিন সি এর আর এক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এমসিকিউ তে আসে কিন্তু, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ই এর আর এক নাম কি? টকোফেরল। ওকে, তাহলে ফ্রি রেডিকাল শোষণকারী এরা, মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট এরা। আর এক দুই ভাগে ভাগ। এদের সংকেতগুলো একটু পরে লিখে আগামী ভাগগুলো দেখাই দিই। এবার এই যে ফ্রি রেডিকাল গুলো দুই শ্রেণীর হয়, দুইটা শ্রেণী, কেউ মুক্তমূলক শোষণ করে, কেউ অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলোকে আবার প্রকৃতিতে পাওয়া যায়, আবার প্রকৃতিতে পাওয়া যায় না। সেটার অনুযায়ী অ্যান্টিঅক্সিডেন্ট আবার দুইটা ভাগ করব। একটা হলো প্রাকৃতিক, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, মানে প্রকৃতিতে পাওয়া যায় যেটা, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলোতে তুমি প্রকৃতিতে পাওয়া। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলা? এই যে ভিটামিন সি, ভিটামিন সি। আর এক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। দুই হলো ভিটামিন ই, আর এক নাম কি? টকোফেরল। আর কি আছে?
বিটা ক্যারোটিন, এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট। বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন কোনগুলোতে থাকে? ওই যে গাজর, মানে যেগুলো রঙিন, বিটা ক্যারোটিন। আর 4 নাম্বার কি? সেলেনিয়াম, সেলেনিয়াম ধাতু, সেলেনিয়াম, সংকেত হলো SE34, পারমাণবিক সংখ্যা। তাহলে এইগুলো হলো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। আর আরেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, সেগুলো কি কি? রাসায়নিক, কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো তো এমনি বোঝা যাচ্ছে ওই যে নামগুলা। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলা? কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট গুলো হলো ওই যে বিএইচ, এই 4টা নাম: বিএইচ, বিএইচটি, TBHQ, আর হলো প্রোপাইল গ্যালেট। প্রোপাইল গ্যালেট। অ্যান্টিঅক্সিডেন্ট শেষ, অ্যান্টিঅক্সিডেন্ট শেষ। এবার এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলোর সংকেত গুলো একটু তোমাদের আমি মুখস্থ করতে বললাম। যে বিএইচ, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোল সংকেত। প্রথমে আসি বিএইচ এর সংকেতটা। বিএইচ এর সংকেতটা দেখো, সবগুলো প্রায় সেম ক্যাটাগরির। এই জায়গায় একটা ওইস হবে। অ্যানিসোল মানে হলো কি, যে এখানে একটা OCH3 থাকা, মানে অ্যানিসোল, ইথার। ঠিক আছে, এটা একটা ইথার কিন্তু। এই জায়গায় একটা OCH3 থাকে, আর এই সিটার সাথে 3টা CH3 মূলক থাকে, অ্যালকাইন মূলক। এটা হলো বিএইচ এ। বিএইচটি এর সংকেত যদি দেখো, বিএইচটি, এই জায়গায় ওইস, এখানে একটা সি, এই সি এর সাথে 3টা CH3 থাকবে। এমনিতে মনে থাকবে এই জিনিস, দেখো খুব ইজিলি। আর পরীক্ষাতে বিএইচটি টাই বেশি আসে। এর কারণ হলো এটা সুন্দর দেখার কারণে। আলাদা কিন্তু, এখান থেকে এটা আলাদা, এটা আলাদা। বিএইচটি টা হলো সুন্দর দেখতে, দেখছো? খুবই সুন্দর দেখতে। সিসি এর সাথে 3টা CH3, সিসি এর সাথে 3টা CH3, এখানে একটা CCH3। এটা খুব সুন্দর দেখতে বলে পরীক্ষাতে বিএইচটি টা বেশি আসে। ওকে, এরপরে হলো TBHQ। TBHQ টা হলো, এটা একটু মুছে দিচ্ছি। দেখো TBHQ, TBHQ এর ফুল ফর্ম গুলো আমি একটু পরে লিখে দিচ্ছি। এখানে একটা ওইস, এখানে একটা ওইস, আর ওই যে এই জায়গায় সি, 3টা CCH3 শেষ। TBHQ শেষ। এরপরে হলো প্রোপাইল গ্যালেট। আর একটা দরকার আমাদের, প্রোপাইল গ্যালেট। TBHQ মুছে দিই। প্রোপাইল গ্যালেট, প্রোপাইল গ্যালেটটার ওএস গুলো কিভাবে থাকে? আমি এই যে একবার লিখতেছি দেখো, আমার মুখস্থ হয়ে যাচ্ছে। তুমি এরকম একবার লেখো খাতায়, দেখবা মুখস্থ হয়ে গেছে। এই জিনিস হলো খাতায় লিখলে মুখস্থ হয়, যদি খাতায় না লেখো মুখস্থ হয় না। এই প্রোফাইল গ্যালেটের সংকেতটা একটু বড়। এটা পরীক্ষাতে দেওয়ার পসিবিলিটি সব থেকে কম, মানে দেয়ই না। দিলে পরীক্ষাতে মনে রাখবা বিএইচটি বা বিএইচ এ দিবে। ঠিক আছে, পরীক্ষাতে বিএইচটি দেওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। এর আগে দিছে ও C3H7, একটা প্রোফাইল আছে। প্রোফাইল গ্যালেটের প্রোফাইল, এটার নাম কি? প্রোফাইল গ্যালেট, এই যে শেষেরটা, প্রোপাইল গ্যালেট। বিএইচ এর ফুল মিনিংটা, বিউটাইলেটেড, বিউটাইলেটেড, বিউটাইলেটেড হাইড্রক্সি। প্রথমটা বড় হাতে দিলে পরেরটা এমনিতে ছোট হাতে দেওয়া যায়। ছোট হাতে দিছে তো তোমাদের, ঠিক আছে। বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, অ্যানিসল, ছোট হাতে দাও। বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, বিএইচ এ। আচ্ছা, বিএইচটি, বিউটাইলেটেড হাইড্রক্সি একই, আর এই টিটা শুধু চেঞ্জ হবে। বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন। TBHQ টারশিয়ারি বিউটাইল,
TBHQ, টারশিয়ারি, টারশিয়ারি বিউটাইল হাইড্রক্সিকুইনন, হাইড্রক্সি হাইড্রোকুইনন, হাইড্রক্সি না, হাইড্রোকুইনন, বানানগুলো ঠিক করে নিবা। কুইনন, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন। ঠিক আছে, ওকে। তাহলে আশা করা যায় যে আমাদের এটা শেষ, অ্যান্টিঅক্সিডেন্ট শেষ। অ্যান্টিঅক্সিডেন্টের পরে আমরা শিখবো লাস্ট ওয়ান, এই কিলেটিং এজেন্ট বললে আমাদের ক্লাস শেষ। সংজ্ঞা সহ কিন্তু ক্লাসটা নিছি, অর্থাৎ কখাদাক সহ। কিলেটিং এজেন্ট কি? কিলেটিং এজেন্ট হলো যে হোটেল রুম বন্ধকারী। হোটেল রুম, হোটেল অবস্থান্তর মৌলের এই যে Fe2+, Fe3+, এই যে অবস্থান্তর মৌলের আয়নের হোটেল রুম গুলো বন্ধকারী। CO3+, আর হলো Cu2+ এর হোটেল রুম গুলোর বন্ধকারী। সহজ কথায় যদি লিখি, হোটেল রুম, এদের হোটেল রুম কোনটা? এদের হোটেল রুম হলো ডি ব্লক। হোটেল রুম বন্ধকারী, হোটেল রুম বন্ধ করে দিয়ে বিক্রিয়া বন্ধ করে দেয়। এই কিলেটিং এজেন্টের এক্সাম্পল হলো দুইটা, একটা হলো EDTA, আর দুই নাম্বারটা হলো ইথিলিন ডায়ামিন। ইথিলিন ডায়ামিন যদি MCQ তে আসে এইটুকু জানলে আমাদের চলে যাবে যে কিলেটিং এজেন্টের এক্সাম্পল কোনটি, EDTA, ইথিলিন ডায়ামিন। EDTA কয়টি সন্নিবেশ বন্ধন গঠন করে? 6টি সন্নিবেশ বন্ধন গঠন করে। 6 জোড়া লোন পেয়ার আছে, বন্ধন গঠন করে, মানে 6টা ঘরকে ব্লক করে, বুঝছো? আর ইথিলিয়ামিন 2টি সন্নিবেশ বন্ধন গঠন করে। তাহলে সন্নিবেশ বন্ধন গঠন করে এদের সাথে, এদের ফাঁকা ডি অরবিটাল গুলোর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। কিভাবে সন্নিবেশ বন্ধন গঠন করে, তোমাদের যদি আমি ডি ব্লক মৌলের রসায়নের ক্লাস নিয়ে থাকি তা দেখবে এরকম দিছিলাম যে এই যে ফাঁকা ডি ব্লক মৌলগুলোর মধ্যে এইগুলোতে ইলেকট্রন থাকে এরকম, আর যেটার মধ্যে ফাঁকা থাকে ওইগুলোর সাথে কি আসে, সায়ানাইড আসে। এই যে সায়ানাইড এসে এই ঘরের মধ্যে সন্নিবেশ বন্ধন গঠন করে। তো এই ঘরগুলোকে যদি ফিল আপ করে দেয়, EDTA কয়টা ঘর ফিল আপ করতে পারে এরকম? EDTA একাই এরকম 6টা ঘর ফিল আপ করতে পারে। তো 6টা ঘর যদি সে ব্লক করে দেয়, 6টা ঘরের মধ্যে কপত কপতি ঢুকবে না, কপত কপতি না ঢুকলে খাদ্যদ্রব্য পচবে না। মানে এই আয়নগুলোর মধ্যে ফাঁকা ডি থাকে, এই যে ফাঁকা ডি, এই ফাঁকা ডি গুলোর মধ্যে কে ঢোকে, এই ফাঁকা ডি ব্লক মৌলগুলোর মধ্যে খাদ্য ঢোকে, আর খাদ্য সাথে করে একটা করে মেয়ে নিয়ে আসে, মেয়েটাকে অক্সিজেন। তাহলে এই খাদ্য অক্সিজেনকে নিয়ে আসবে, নিয়ে এসে বলবে কি আমার ঘর দরকার। তাহলে খাদ্য হলো ছেলে, দুষ্টু ছেলে, মেয়ে নিয়ে আসবে অক্সিজেন, মেয়েকে নিয়ে এই যে ডি ব্লক মৌল কি করবে, ডি ব্লক মৌলের ফাঁকা ঘরগুলো খুঁজবে। এই ফাঁকা ঘরগুলো হোটেল রুম খুঁজবে, হোটেল রুমের মধ্যে ঢুকে তারা যাতে নষ্ট না হতে পারে, এই নষ্ট না হতে পারে সেইটা রক্ষা করার জন্য আমরা কি করব, আগে থেকে ব্যবস্থা নিব। আগে থেকে কি ব্যবস্থা নিব? EDTA দিয়ে দিব। EDTA আমি বলবে আমি এমন, আমি 6টা ঘরের মধ্যে কাউকে ঢুকতে দিব না, কপত কপতি একাই 6টা ঘরকে কাটে। তো 6টা ঘরকে বন্ধ করে দেয় কে? EDTA একা। আর ইথিলিন ডায়ামিন বলে না, আমি একটু কম শক্তিশালী, আমি 2টা ঘরকে ব্লক করে রাখতে পারি। কপত কপতি খাদ্য আর অক্সিজেনকে আমি ঢুকতে দেবো না, ঢুকে যাতে তারা খারাপ কাজ না করে আমি সেই কাজে বাধা দেবো। ঠিক আছে, EDTA কি করে, এই খারাপ কাজ থেকে বাধা দেয়, বিক্রিয়া ঘটার জন্য যে ঘর দরকার সেই ঘরটাকে বন্ধ করে রেখে দেয়, সেটাই হলো কিলেটিং এজেন্ট। তা কিলেটিং এজেন্ট আশা করি এই দুষ্টু মিষ্টি কথা দিয়ে আমি বুঝাইতে পারছি। এখন আসা যাক এই EDTA তে আমাদের প্রথমত ট্রেস এলিমেন্ট কি এটা আগে জানতে চাবে, যে নিচের কোনটি ট্রেস এলিমেন্ট। ট্রেস এলিমেন্ট হলো অবস্থান্তর ধাতু যাদের ফাঁকা ডি অরবিটাল আছে, অবস্থান্তর ধাতুর আয়ন, এই যে এইগুলা, এগুলো লেখো ট্রেস এলিমেন্ট। নিচের কোনটি ট্রেস এলিমেন্ট, এটাও কিন্তু MCQ তে আসে। যাদের মধ্যে ফাঁকা ডি অরবিটাল আছে এগুলো হলো ট্রেস এলিমেন্ট। আচ্ছা, এরপরে আছে EDTA কয়টা সন্নিবেশ বন্ধন গঠন করে সেটা তো বলতে হয়েছে। EDTA এর সংকেতটা, EDTA এর ফুল মিনিং, EDTA এর ফুল মিনিং, EDTA কি?
এটা কিন্তু ক দাগে আসে। ইথিলিন ডায়ামিন, ইথিলিন, ETHY, এলিয়েন, ঠিক আছে না? হুম। ইথিলিন ডাই অ্যামিন টেট্রা অ্যাসিটেট, টেট্রা অ্যাসিটেট, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট, এটা হলো ইডিটিএ, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট। যাতে 6 জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে, যা ট্রেস এলিমেন্টের 6টি ডি অরবিটাল ফাঁকা ডি এর সাথে স্বনির্ভর বন্ধনে আবদ্ধ থাকে। এটুকু বললে ইডিটি এর সংজ্ঞা হয়ে যাবে, সংজ্ঞাটা বইও দেওয়া আছে। তো আমি ইডিটি এর এই সংকেতটা একটু দেখাই দিই। সংকেতটা একবার বুয়েটে আসছিল। ইডিটি এর সংকেতটা দেখো, এটা ইডিটি এর এই যে সংকেতটা বা কয়টা স্বনির্ভর বন্ধন গঠন করে, এটা চুকুরুয়েট, CTRUET, চুকুরুয়েটটা বোঝাই। চুকুরুয়েট মানে কি? চিটাগং, এই তারপর খুলনা আর হলো রুয়েট, এই তিনটা সুয়েট কুয়েট রুয়েট একসাথে যে পরীক্ষা হয়েছে, চুকুরুয়েটে 22-23 সালে ছিল। ইডিটি এর যে সংকেতটা লিখতে বলছিল আর কয়টা স্বনির্ভর বন্ধন গঠন করে। ইডিটি এর সংকেতটা খেয়াল করো, আমি লিখে দিই। ইডিটি এর সংকেতটা এভাবে লিখলে ভালো দেখো, আমাদের বইয়ে দেওয়া আছে যদিও, কিন্তু বইয়ে যেভাবে দেওয়া আছে ওইটা আসলে কঠিন দেখাচ্ছে। CH2 CH2, একটা নাইট্রোজেনের কয়টা হাত থাকে আমরা ভালো করেই জানি। নাইট্রোজেনের নাইট্রোজেন কোন গ্রুপের মৌল? গ্রুপ 15 এর মৌল। বাইরে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। তো এই নাইট্রোজেনের একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন, ঠিক আছে? আর এক জোড়া এই যে টোটাল 5টা ইলেকট্রন, এই যে দেখো একটা, দুইটা, তিনটা। আর বাকি যে দুইটা হাত, এই বাকি দুইটা হাতে কে যুক্ত হয়েছে? CH2 C হবে, দাঁড়াও, CH2 C, CH2 খারাপ দেখাচ্ছে না, আবার দেখো CH2 CH2, এখানে একটা এন দিব, এখানে একটা এন দিব। এক একটা নাইট্রোজেনের বাইরে কয়টা করে ইলেকট্রন? টোটাল 5টা ইলেকট্রন। এই 5টা ইলেকট্রনের মধ্যে একটাই, আর একটা বন্ধ নেই, আর একটা বন্ধ নেই, এই দুইটা লোন পেয়ার হিসেবে থেকে যাবে। আর এই জায়গাটায় CH2, এখানে একটা CH2 দাও, এর সাথে C, এর সাথে C, C, কেন দিচ্ছে এরকম করে? কারণ ওই পাশেরটাই উল্টা করে দিব। CH2 C, CH2 C, তাহলে মোট 6 জোড়া লোন পেয়ার ইলেকট্রন। কিভাবে দেখো, এটা দিয়ে একটা স্বনির্ভর বন্ধন হবে, এটা দিয়ে হবে, এই মাইনাসটা দিয়ে হবে, এই মাইনাসটা দিয়ে হবে, এটা দিয়ে হবে, এটা দিয়ে হবে। এই 6টা স্বনির্ভর বন্ধন গঠন করে। এরা হলো 6টা ঘরকে ব্লক করে। এই লোন পেয়ার ইলেকট্রন একটা ঘরকে ব্লক করবে, এই মাইনাসটা আর একটা ঘরকে ব্লক করবে, এই মাইনাসটা একটা ঘরকে ব্লক করবে, এই লোন পেয়ার ইলেকট্রন একটা ঘরকে ব্লক করবে, এটা একটা ঘরকে ব্লক করবে, একটা ঘরকে ব্লক করবে, মানে ডি অরবিটালের 5টা ঘরকে ব্লক করে দিয়ে, এই 6টা ঘরকে ব্লক করে দিয়ে 6টা কপতিকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাই দেবে। এই নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাই যদি দেয় তাহলে খাদ্যদ্রব্য আর পচবে না, ঠিক আছে? তো এই হলো আমাদের ইডিটি এর সংকেতটা। ইডিটি এর সংকেতটা লিখে রাখবা, আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসতে পারে, তাছাড়া এমনি তোমাদের দিবে না। আর ইথিলিন ডায়ামিনটা খুবই সহজ। আর একটা লিখছিলাম না, ইথিলিন ডায়ামিন, এটা সিম্পল। ইথিলিন ডায়ামিন, ইথিলিন ডায়ামিন, এটা দুইটা, এই যে 2 জোড়া লোন পেয়ার আছে বলে এটা দুইটা স্বনির্ভর বন্ধন গঠন করে। দ্যাটস অল, আমাদের এ শেষ। আর এর বাইরে শেষের দিকে কে কোন বিক্রিয়া দিয়ে হয়, এই যে সুক্রোজ, সুক্রোজকে C, 12 22 11, 12 22 11, 12 22 11, এই সুক্রোজকে ইনভার্টেজে কনভার্ট করে কে? এটা গত ক্লাসে দেখাইছে, এই জন্য ক্লাস বড় করে লাভ নাই। সুক্রোজকে ইনভার্ট চিনি মানে গ্লুকোজ ফ্রুক্টোজে কনভার্ট করে কে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে কনভার্ট করে কে? সুক্রোজকে গ্লুকোজে কনভার্ট করে ইনভার্টেজ।
আচ্ছা, এই গ্লুকোজকে ইথানলে কনভার্ট করে কে? জাইমেজ। ওকে, তাহলে এইগুলো আমাদের প্রয়োজন হবে। আর ওই দাগানো বইয়ের থেকে আরো দুই তিনটা জিনিস দেখাইছিলাম, যে ইনুলিন ভাগ করলে দুই অণু ফ্রুক্টোজ পাওয়া যায়, মল্টোজ কে ভেঙে ফেললে দুই অণু, সরি, ইনুলিন ভাগ করলে দুই অণু ফ্রুক্টোজ পাই, মল্টোজ কে ভাঙলে দুই অণু গ্লুকোজ পাই, আর ফ্রুক্টোজ কে, এই যে সুক্রোজ কে ভাঙলে এক অণু গ্লুকোজ এক অণু ফ্রুক্টোজ পাওয়া যায়, আর গ্ল্যাকটোজ কে ভাঙলে এক অণু গ্লুকোজ এক অণু ল্যাকটোজ পাওয়া যায়। এই জিনিসটা এই তোমরা বায়োলজিতে অবশ্যই পড়ছো মনে হয়, এই জন্য এটা আর বলার দরকার নাই। অ্যাডমিশনের সময় অবশ্যই এটাও নোট করে দিও। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো। চ্যাপ্টার 5 এখানেই শেষ। ক খ দাগ সহ, এমসিকিউ সহ, সিকিউ সহ।